আজ দীর্ঘ 1 বছর পর নিজ মাতৃভূমিতে ফিরছি। কতই না স্মৃতি জড়িয়ে আছে আমার এই দেশটির সাথে। অগণিত দিন কাটিয়েছি এই দেশের ভূমিতে। মাত্র বিমানে উঠে নিজের সিটে বসলাম। বিমান কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়াল দিবে। হঠাৎ আমার হাতে কারো স্পর্শ পেলাম। পাশে তাকিয়ে দেখি লিন্ডা আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার চোখ মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে রয়েছে। হয়তো সে প্লেনে উঠতে ভয় পায়, কিংবা আমার হাত ধরার অজুহাত খুঁজছে। এই ভয়টা কৃত্রিম নাকি প্রাকৃতিক তা আমার জানা নেই। অনেক লম্বা সফর কাটতে চলেছে এই আকাশযানের মধ্যে। আমি লিন্ডাকে একটা মুচকি হাসি উপহার দিয়ে সিটে হেলান দিয়ে বসলাম। চোখ বন্ধ করে ডুব দেই সেই অবিস্মরণীয় স্মৃতি ভাণ্ডারে। 1 বছর আগে। পলাশ, বাইক আস্তে চালা, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বললাম। তবে কে শুনে কার কথা। পলাশ তো মনের খুশিতে বাইক চালাতে লাগলো। আমি আবারও চিৎকার করে বললাম, আরে বেটা, সামনে তাকা। পলাশের চিৎকার শুনে দৌড়ে আসলাম। এসে দেখি পলাশের বাইকের সাথে ধাক্কা খেয়ে একটা মেয়ে মাটিতে পড়ে আছে। পলাশ তো সেখানেই বসে আছে, আর যে শরীর বানিয়েছে তাতে ওর উঠতে কয়েক মাস লেগে যাবে মনে হয়। আমি গিয়ে পলাশকে টেনে উঠাতে লাগলাম। আমি পলাশকে উঠিয়ে যেই না মেয়েটিকে উঠাতে যাব, ঠিক তখনই দেখলাম ও আর কেউ নয়, এ তো জান্নাত। জান্নাত ধাক্কা খেয়ে মাটিতে বসে আছে, মুখ অন্যদিকে করে। আমি দেখেই বুঝে গেছি ও হলো জান্নাত। তার মানে এইখানে আর এক মুহূর্ত থাকলে আমার জান কবজ হয়ে যাবে। আমি ফিসফিসিয়ে পলাশকে বললাম, পলাশ, বাইক ওঠা আর দে দৌড়, এ তো জান্নাত। আমি তো বাইক না নিয়ে দিলাম ছুট। পলাশও আমার পিছে পিছে বাইক নিয়ে আসছে। রাস্তার মোড়ে আসতেই আমি পলাশকে বললাম, পলাশ, তুই বাইক নিয়ে বাসায় যা। আমি কালকে ভার্সিটিতে গিয়ে তোর সাথে দেখা করছি। আর জান্নাত যেন না জানে যে তুই ওকে ধাক্কা দিয়েছিলি। পাগল নাকি? ওর মতন ডেঞ্জারাস মেয়েকে আমি বলবো? আচ্ছা তুই যা, আমি কালকে দেখা করব। তারপর আমি পলাশকে বিদায় জানিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় যেতে যেতে আমার পরিচয়টা তো শুনে নিন। আমার নাম রাশিদুল ইসলাম রিফাত। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। এবার অনার্স সেকেন্ড ইয়ারে। আমার সাথে যে ছিল সে হলো আমার বন্ধু পলাশ। একটু স্বাস্থ্য বেশি, এই আর কি। যাই হোক, বন্ধুর বিষয় এসব বলতেই হয় না। সে যাই হোক, পলাশ নতুন বাইক কিনেছে আঙ্কেল অর্থাৎ পলাশের বাবার হাত পা ধরে। আমি বাইক চালাতে পারি। আরে, আমার নিজেরই বাইক আছে, তবে সবসময় ব্যবহার করি না। আমি ওকে বাইক চালাতে শিখাচ্ছিলাম, তখন তো দেখলেন অ্যাক্সিডেন্ট করলো। আবার সাধারণ কারোর সাথে করেনি, জান্নাতের সাথে করেছে। জান্নাত হলো আমাদের বেস্ট ফ্রেন্ড। পুরো ইউনিভার্সিটির মধ্যে ওর চেয়ে সুন্দরী মনে হয় না আর কেউ আছে। আর সব থেকে বড় কথা হলো, সে ভার্সিটির ছোট বড় সবার ক্রাশ। কিন্তু আমি জান্নাতকে ভালোবাসি, যা একমাত্র পলাশকে জানিয়েছি। আমি এখন এইসব আর ভাবি না, কারণ জান্নাত এক এক দিন এক এক বয়ফ্রেন্ডের সাথে থাকে। বলতে গেলে ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড পাল্টায়। আমি কিছু জিজ্ঞেস করলেই বলে, আরে বন্ধু, এইটা তো জাস্ট টাইম পাস, পকেট ফাঁকা করে ছেড়ে দিব। আর সব থেকে বড় কথা হলো, ও আমার জীবনে দেখা সব থেকে দাজ্জাল একটি মেয়ে। রাগ উঠলে সামনে কে আছে তা কিছুই দেখে না। সে ছোট কাল থেকে মার খেয়ে আসছি। আসলে আমি, পলাশ ও জান্নাত অনেক আগে থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড। আল্লাহ জানে, যদি সে জানতে পারে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী পলাশ আর একে ট্রেনিং আমি দিচ্ছিলাম, তাহলে আর রক্ষা নেই। তাহলে পরিচয় পর্ব এখানেই শেষ হোক। বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝবেন। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ডাইনিং টেবিলে বসলাম। খাবার খাওয়ার সময় আম্মু জিজ্ঞাসা করলো, কিরে, সারাদিন কোথায় ছিলি? পলাশ নতুন বাইক কিনেছে, তাই তাকে ট্রেনিং দিতে গিয়েছিলাম। আব্বু আমার কথা শুনে বলল, নিজের দামি বাইক এতিমের মতো ফেলে রেখেছিস? তাহলে পলাশকে নিয়ে ট্রেনিংয়ে দিতে গিয়েছিলি? পলাশ এত জোর করলো তাই ট্রেনিং দিতে গিয়েছিলাম। সে শো অফ করার জন্য বাইক কিনেছিল, কিন্তু এখন আর মনে হয় না পলাশ এই জীবনে বাইক নিয়ে আর কলেজে যাবে। কেন? আমি আগে পলাশ বাইক চালাতে চালাতে জান্নাতের উপর উঠিয়ে দিয়েছিল। তারপর আমার মুখের কথা কেড়ে নিয়ে আম্মু বলল, আহারে, জান্নাতের কিছু হয়নি তো? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, জান্নাতের কি হবে? যে মেয়ে না, এত সহজে কিছু হবে না। ভাগ্যিস জান্নাত আমাদের দেখার আগেই আমরা সেখান থেকে পালিয়ে এসেছি। আব্বু তখন হেসে হেসে বলল, দেখলে তো, তুই আর আজকে বাসায় ফিরতেই পারতি না। আম্মু আব্বুর কথার বিরোধিতা করে বলল, আরে থামো তো, এত মিষ্টি একটা মেয়ে। আম্মুর কথা শুনে আমি বিড়বিড় করে বললাম, কি মিষ্টি তা আমিই জানি। আর কিছু না বলে খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন বুক ইরাকাশ পড়া শুরু করে অর্ধেক বই পড়ে ঘুমিয়ে পড়লাম। আর আপনারা ভাবছেন আম্মু আব্বু জান্নাতের ব্যাপারে কিভাবে জানলো? আমি তো আগেই বলেছিলাম, আমরা অনেক আগে থেকেই ফ্রেন্ড। কিন্তু জান্নাত আম্মু আব্বুর সামনে ভদ্র সেজে থাকতো।
সকালে নাস্তা খেয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। পলাশের দেখা মাঝপথেই পেয়ে গেলাম। দুজনে একসাথে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করি। আমি পলাশকে তাচ্ছিল্য করে জিজ্ঞাসা করলাম, কিরে বাইক আনলি না? পলাশ তখন ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, পাগল নাকি? আমি নতুন বাইক নিয়ে আসলে জান্নাত বুঝে যাবে যে এটা মেয়ে না। আহারে, যে কাজের জন্য বাইক কিনলি তাই আর হলো না। পলাশ কিছু বলবে তার আগেই আমার মোবাইলে কেড়ে একজন ফোন করলো। আমি ফোন বের করতেই আমার কপালে ভাঁজ পড়ে গেল। ফোনের স্ক্রিনে তাকাতেই আমার হাত ভয়ে কাঁপা শুরু করলো। পলাশ তখন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিরে, কে ফোন দিল আর তোর হাত পা কাঁপছে কেন? আমি তড়িঘড়ি করে বললাম, আরে শালা জান্নাত ফোন দিছে। কথাটা শোনার পর পলাশের হাত পা সব কাঁপা শুরু করছে। কিরে, এখন তো তোর ফুল বডি কাঁপছে। আরে কাঁপবে না, তুই বল, এই মেয়ে সকাল সকাল তোকে ফোন করছে কেন? আমি কিভাবে জানবো? হয়তো কালকের কথা জেনে গেছে। তুই কল কেটে দে। ফোন রিং রিং হতে কেটে গেল। যা শালা, ফোন তো আগেই কেটে গেল। আমার কথা শেষ হতেই আবার ফোন বাজা শুরু করলো। আমি ফোনের দিকে তাকালাম। ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে পলাশকে বললাম, আবার ফোন দিয়েছে। আমি কল রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে ভয়ার্থ কণ্ঠে বললাম, হ্যালো জান্নাত। অপর পাশ থেকে জান্নাতের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল। কিরে কুত্তা, তোর ফোন ধরতে এত সময় লাগলো কেন? আসলে একটা কাজ করছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল। তুই এখন কোথায়? আমি মাত্র ভার্সিটিতে আসলাম। তুই কোথায়? আগে বল, তোর সাথে কি পলাশ চালাই আছে? জান্নাতের মুখে পলাশের নাম শুনে তো পলাশের পা আরো জোরে জোরে কাঁপা শুরু করে। আমি জান্নাতকে মিথ্যা কথা বললাম। পলাশ তো অসুস্থ, তাই আজকে ভার্সিটিতে আসবে না। ও, তাহলে কল কেটে পেছনে তাকা। আমি মোবাইল পকেট রেখে পিছনে তাকিয়ে দেখি জান্নাত অগ্নি দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বিড়বিড় করে বললাম, পলাশ, আজ তো গায়া কামছে। শালা, তোর জন্য আমিও ফেসে গেলাম। আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, জান্নাত, আসলে পলাশ এখন বাসায় চলে যাবে, তাই না পলাশ? কথাটা বলেই পলাশের দিকে তাকালাম। সে আমার পরিকল্পনা বুঝতে পেরে বলল, দোস্ত, তাহলে তোরা থাক আর আমি বাসায় চলে যাই। আজকে শরীরটা ভালো লাগছে না। পলাশ ভার্সিটির গেট দিয়ে বের হবে তার আগেই জান্নাত পলাশের কলার ধরে টানতে টানতে ভার্সিটির মাঠে কোণে নিয়ে গেল। আমিও পিছন পিছন গেলাম। আল্লাহ জানে আজকে জান্নাত পলাশকে কি করবে। পলাশ জান্নাতের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে বলল, কিরে, তুই আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসলি কেন? জান্নাত কিছু না বলে পলাশের দুই গালে থাপ্পড় বসিয়ে দিল। পলাশ দুই হাত নিজের গাল ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জান্নাতকে খুবই রাগান্বিত লাগছে। জান্নাত এখন প্রচন্ড রেগে আছে, কিন্তু আমি পলাশকে এখানে একলা রেখে যেতে পারবো না। তাই আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, কিরে, তুই পলাশকে কেন মারলি? জান্নাত উত্তরে জানায়, তুই জানিস না? তুই না বললি, আমি কিভাবে জানবো? গতকালকের ঘটনা এত দ্রুত ভুলে গেলি? আমি মাথা নিচু করে বললাম, আসলে গতকালকে। থাক, আর বলতে হবে না। তুই এখন চলে যা, পলাশের সাথে আমার কথা আছে। আমি অসম্মতি জানিয়ে বললাম, না, আমি পলাশকে ছেড়ে কোথাও যাব না। পলাশ আমার বন্ধু, আর তোরও বন্ধু, মনে রাখবি সেটা। এখন বন্ধুর প্রতি দরদ বের হচ্ছে, অথচ গতকাল আমার ক্ষেত্রে কি করলি? আমি কি তোদের বন্ধু না? এখন পলাশের বিপদে ফেলে কোথাও যাবি না, অথচ গতকাল আমাকে সেখানে ফেলে রেখে চলে আসলি। আমি আর পলাশ চুপ করে আছি। সত্যি তো, জান্নাত তো আমাদের বন্ধু, আমরা কিভাবে তাকে ফেলে রেখে চলে আসতে পারলাম? আমি বিনয় কণ্ঠে বললাম, জান্নাত, উই আর সরি। পলাশও আমার সাথে একমত হয়ে বলল, দোস্ত, একেবারেই তোর মতন, মাফ করে দে। জান্নাত তখন নিজেকে স্বাভাবিক রেখে বলল, এতবার করে যখন বলছিস তখন মাফ করে দিলাম। এখন ক্লাসে চল, আর পলাশ কালকে থেকে বাইক আনবি, আমি কিছুই বলবো না। পলাশ মাথা নাড়িয়ে বলে। তারপর আমরা সবাই একসাথে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ হতেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের তিনজনের বাসা এক রাস্তা দিয়েই যাওয়া যায়। আচমকা আমার মস্তিষ্কে কিছু প্রশ্ন উকি মারল। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, জান্নাত, তুই কিভাবে জানলি যে পলাশ গতকাল বাইক চালাচ্ছিল? পলাশও ব্রুকুসকে আমার সাথে একই প্রশ্ন করলো। আমরা অধীর আগ্রহে জান্নাতের দিকে তাকিয়ে আছি। তখন জান্নাত উত্তর দেয়, জান্নাত, হাদারামের দল, আমি রাস্তার অপর পাশে ছিলাম, সেখান থেকেই তোদের দেখতে পেয়েছিলাম। আমি দেখলাম যে তুই পেছনে দাঁড়িয়ে পলাশকে ইনস্ট্রাকশন দিচ্ছিস, আর পলাশ বাইক চালাচ্ছে তোর ইনস্ট্রাকশন মতো। আমি তোদের সাথে দেখা করার জন্য যেই রোডের এই পাশে আসবো, ঠিক তখনই পলাশ আমার উপর বাইক উঠিয়ে দেয়। জান্নাতের কথা শুনে পলাশ অপরাধীর মতো করে বলে, এবার থেকে আমি ঠিক করে বাইক চালাবো, দেখে নিস। আমি আর জান্নাত পলাশের ইনোসেন্ট ফেস দেখে না হেসে পারলাম না। তারপর আমরা যার যার বাসায় চলে গেলাম।
রাতে ডিনার করছি। এমন সময় আব্বু বলল, কিরে আজকে কি জান্নাত কিছু বললো? আমি আব্বু আম্মুকে আজকের ঘটনা সব খুলে বললাম। আম্মু তখন আফসোসের ভঙ্গিতে বলল, আহারে, পলাশ এত ভালো ছেলে, তাকে থাপ্পড় দিল জান্নাত? না, এটা না, এটা তো সে মোটেও ঠিক কাজ করলো না। আমি বললাম, আরে বাদ দাও এসব কথা। জান্নাত তার নিজের দিক থেকে ঠিক, আবার আমরাও আমাদের দিক থেকে ঠিক। অতঃপর বিনা বাক্য ব্যয় করে ডিনার করে নিজের রুমে চলে গেলাম। ফেসবুকিং করছি। এমন সময় জান্নাত মেসেজ দিল, আগামীকাল যেন তার সাথে দেখা করি। আমি রিপ্লাই দিলাম, কালকে ভার্সিটিতে দেখা করব। জান্নাতও রিপ্লাই দিল। ঠিক আছে। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে পলাশের বাইক করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক পার্কিং করে জান্নাতকে ফোন দিলাম। জান্নাত কল রিসিভ করার পর বললাম, হ্যালো জান্নাত, তুই কোথায়? অপর পাশ থেকে জান্নাতের অশ্রু মিশ্রিত কণ্ঠ শোনা গেল। মাঠের দক্ষিণ দিকে চলে আয়। আমি চট করে প্রশ্ন করলাম, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? জান্নাত আমার প্রশ্নের উত্তর না দিয়েই পূর্বের ন্যায় অশ্রু মিশ্রিত কণ্ঠ বলল, তুই আয়, তারপর বলছি। ঠিক আছে। তারপর আমি আর পলাশ মাঠের দক্ষিণ দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি জান্নাত চুপচাপ ঘাসের উপর বসে আছে। আমি আর পলাশ জান্নাতের সামনে গিয়ে বললাম। জান্নাতের এমন অবস্থা দেখে পলাশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিরে তোর আবার কি হলো? আমিও পলাশের সাথে সায় দিয়ে বললাম, তোকে তো আজকে তেমন ফুরফুরে মনে হচ্ছে না। আমরা তো তোকে সবসময় হাসি খুশি দেখে এসছি, তাহলে আজ কি হলো? জান্নাত তখন নরম কণ্ঠে বলল, আজকে মনটা ভালো নেই রে দোস্ত। আমি ভ্রু কুঁচকে বললাম, কেন, আবার কি হলো? গতকাল সন্ধ্যায় আমি আমার 16 নম্বর বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমার 23 নম্বর বয়ফ্রেন্ড আমাকে দেখে ফেলে অন্যজনের সাথে। ফলে একসাথে 2টা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেল। তাই আজকে মনটা কিছুটা খারাপ। জান্নাতের কথা শুনে আমি পলাশের দিকে তাকাচ্ছি আর পলাশ আমার দিকে তাকাচ্ছে। আমরা দুইজন কিছুতেই নিজেদের হাসি থামাতে পারলাম না। দুজনেই হো হো করে হেসে যাচ্ছি। হাসতে হাসতে খেয়ালই করিনি জান্নাত অগ্নি দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি অতি কষ্টে নিজের হাসিটা থামিয়ে পলাশকে বললাম, বন্ধু শুনলি, 16 নম্বর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে 23 নম্বর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। পলাশও নিজের হাসির বেগ কিছুটা থামিয়ে উত্তর দিল। হ্যাঁ? আমাদের হাসি দেখে জান্নাত নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বসলো। কোথা থামবি তোরা? তোদেরকে তো আমি শেষ করে দিব। এই বলে জান্নাত আমাদের পাঁচ ও কিক দিতে থাকে। আমি জান্নাতের হাত ধরে বললাম, আরে বাড়ছিস কেন? তুই যে কথা বললি তাতে বোবাও হেসে উঠবে। জান্নাত পূর্বে নয় রাগান্বিত কণ্ঠে বলল। তাই বলে আমার সেন্টিমেন্ট নিয়ে তোরা হাসি তামাশা করবি? পলাশ তখন জান্নাতকে শান্ত করতে বলল, ঠিক আছে থামলাম। আমরা তোর কাছে এটা নতুন কি? গতকাল দুজনকে হারিয়েছিস, আজকে আর না হয় 5 জনকে পাবি। আমিও পলাশের সাথে একমত হয়ে বললাম, তোর তো আর ছেলের অভাব হয় না দেখ কখনো। জান্নাত কিছুটা শান্ত হলো, মনে হয় আমাদের কথা কাজে দিয়েছে। অতঃপর ক্লাস বেলের আওয়াজে শুনতে পেয়ে আমরা ক্লাস করতে চলে গেলাম। ক্লাসে আমরা 3 জন একই বেঞ্চিতে বসলাম। একটু পর প্রফেসর এসে সবাইকে গত সপ্তাহের অ্যাসাইনমেন্টের রেজাল্ট দিল। প্রফেসর এক এক করে সবার নাম বলছে। এমন সময় প্রফেসর আমার ও জান্নাতের নাম একসাথে বলল। আমরা দুজন কিছুটা বিব্রত হলাম, তবে তা বাহিরে প্রকাশ না করে প্রফেসরের সম্মুখে গেলাম। প্রফেসর দুজনকে জিজ্ঞেস করলো, আমি তোমাদের একসাথে কেন ডেকেছি তা কি জানো তোমরা? জান্নাত স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আপনি না বললে আমরা কিভাবে জানবো? জান্নাতের কথা শেষ হতে আমি বললাম, আমি আন্দাজ করতে পারছি, তবুও নিশ্চিত হওয়ার জন্য আপনি বলুন। প্রফেসর আমাদের সম্মুখে কিছু কাগজ তুলে ধরে বলা শুরু করলো, তোমাদের গত সপ্তাহে আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টের কাজ এগুলো। আমি তোমাদের দুজনের খাতা দেখে অবাক না হয়ে পারলাম না। রাশেদ, তোমার খাতার সাথে জান্নাতের খাতা একেবারে হুবহু মিলে গেছে, কিন্তু কিভাবে? আই ওয়ান্ট এ ভেরিফাই ক্লিয়ারেশন। স্যারের কথা শুনে আমি আর জান্নাত দুজনে চুপসে গেলাম। প্রফেসর আবার প্রশ্ন করলেন। জান্নাত মিথ্যা বলল, আসলে স্যার আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই হয়তো আপনাদের লেখাও মিলে গিয়েছে। প্রফেসর তখন ধমকের সুরে বললেন, সেট আপ জান্নাত। রাশিদের গত 1 বছরের অ্যাসাইনমেন্ট আমি অ্যানালাইসিস করেছি। রাশিদের লেখা সব অ্যাসাইনমেন্টের ধরন একই রকম, আর তোমার লেখার ধরন পুরো উল্টো। হ্যান্ডরাইটিং আর রাইটিং স্টাইলের কথা না হয় বাদ দিলাম, কিন্তু এবার তোমরা অ্যাসাইনমেন্টের ধরন রাশিদের অ্যাসাইনমেন্টের ধরন সহ হাতের লেখার স্টাইল মিলে গিয়েছে। প্রফেসরের কথা শুনে জান্নাত পুনরায় চুপসে গেল। প্রফেসর এবার আমার উদ্দেশ্যে বলতে থাকে, রাশিদ, তুমি জান্নাতকে তোমার বেস্ট ফ্রেন্ড মনে করে জান্নাতের অ্যাসাইনমেন্ট করে দিয়েছো, কিন্তু এটা জান্নাতই ক্ষতি হয়েছে। তুমি ক্লাসের টপার, অথচ
তোমার বেস্ট ফ্রেন্ড পড়ালেখার দিক দেখে জান্নাত কি সত্যি তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মানে, নাকি সে তোমাকে সবসময় ব্যবহার করেছে? আমার কথা ভালো করে ভেবে দেখবে। আর জান্নাত, এই সেম অ্যাসাইনমেন্ট তুমি নতুন পদ্ধতিতে আমাকে আগামীকালই জমা দেবে। জান্নাত তখন গলা ভাঙা কণ্ঠে বলল, স্যার আমি দুঃখিত, নেক্সট টাইম এরকম কিছুই ঘটবে না। ক্লাস শেষে জান্নাত বেরিয়ে পড়লো ক্লাস থেকে, আর আমি জান্নাতের পিছু পিছু গেলাম। জান্নাত পুকুর পাড়ে গিয়ে বসে পড়লো, আমিও তার পাশে গিয়ে বসলাম। জান্নাতের মন খারাপ হলেই সে এই পুকুর পাড়ে আসে। জান্নাত অশ্রুমাখা কণ্ঠে বলল, আচ্ছা রাশেদ, তোর কি সত্যি মনে হয় আমি তোকে ব্যবহার করছি? কথাটা বলার পরপরই জান্নাত কেঁদে দিল। জান্নাত এই রকমই, বাহির দিয়ে যতই শক্ত থাকুক না কেন ভিতর ততটাই নরম। কেউ আমাদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুললে জান্নাত অনেক দুঃখ পায়। আমি তখন জান্নাতকে বললাম, আরে তুই কাঁদছিস কেন? স্যার তো এমনি বলছে। কিন্তু স্যারের শেষ কথাও ঠিক। আমি যদি বরাবরই তোর অ্যাসাইনমেন্ট করে দেই তাহলে সেমিস্টার পরীক্ষা তুই কি করবি? জান্নাত তখন নিজের দুহাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে বলল। আমি জান্নাতকে আস্থা দিয়ে বললাম, আরে তুই চিন্তা কেন করছিস? আমি আছি কিসের জন্য? আজকে না হয় আমি তোকে অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করব। আমি শুধু তোকে বুঝিয়ে দিব আর তুই টাস্ক কমপ্লিট করবি। কিন্তু তোকে ফুল ফোকাস দিতে হবে তোর পড়াশোনার উপরে। আইডিয়া খারাপ না, তাহলে আজকে রাতে আমার বাসায় চলে আয়। ওকে, আঙ্কেল আন্টির সাথেও দেখা হয়ে যাবে। কিন্তু আম্মু আব্বু তো বাসায় নেই, ওনারা শহরের বাইরে আমার খালার সাথে দেখা করতে গেছে। তাহলে আমি বাসায় গেলে আশেপাশে লোকেরা খারাপ কথা বলবে। তুই আমাদের বাসায় চলে আয়। এই জান্নাত কারো কথাই চলে না, কে কি বলো তাতে আমার কিছুই যায় আসে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুই আমার বাসায় যে কোনো সময় আসতে পারবি। তুই আজকে রাতে আসবি, আর এটাই ফিক্সড। সাথে ডিনারও আমার বাসায় করবি। জো হুকুম মহারানী। জান্নাতকে বিদায় জানিয়ে সেই দিনের মতো বাসায় চলে আসলাম। বিকেলের দিকে পাড়ার চায়ের দোকানে গেলাম। সেখানে যেতেই পলাশের দেখা। পলাশ আমাকে দেখেই প্রশ্ন করলো, কিরে দোস্ত, আজকে আমাকে ফেলে রেখেই তোরা দুজনে কোথায় চলে গেলি? আরে তুই তো জানিস জান্নাতের মন খারাপ হলে সে পুকুর পাড়ে এসে বসে থাকে, তাই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর তাছাড়া সে একা এত অ্যাসাইনমেন্ট কিভাবে শেষ করবে? এই জন্য আমি আজকে সন্ধ্যায় জান্নাতের বাসায় গিয়ে তাকে হেল্প করব। ইস দোস্ত, আমিও যদি তোদের মতো টপার হতে পারতাম তাহলে কোনো সুন্দরী মেয়ে আমাকেও তার বাসায় নিয়ে ডাকতো। আমি তখন অগ্নি দৃষ্টিতে পলাশকে উদ্দেশ্য করে বললাম, পলাশ খবরদার আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু বলবি না। পলাশ স্বাভাবিকভাবেই বলল, বন্ধু, আমি তোর স্যার থেকে তোকে অনেক বেশি চিনি, আর এটাও জানি যে তুই জান্নাতকে ভালোবাসিস। জানিসই যখন তাহলে আর কথা না বাড়িয়ে এখন নিজের রাস্তা দেখ। আর জান্নাতকে আমি কখন নিজের ভালোবাসার কথা বলবো না, কারণ কি জানিস, সে আমাকে তার সব থেকে প্রিয় বন্ধু হিসেবে দেখে। বাই দ্য ওয়ে, তুইও জান্নাতকে অনেক ভালো করে চিনিস ও জানিস সে সত্যিকারের ভালোবাসা সম্পর্কে এখনো অবগত না। আরে বেটা, তুই পারবি জান্নাতকে এসব অদ্ভুত কাজ করার থেকে আটকাতে। জান্নাতকে ভালো রাস্তায় তুই আনতে পারবি। ভালোবাসার জোর কতটুক আমি জানি না, তবে বন্ধুত্বর জোর অনেক। আমি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, দেখা যাক। সেদিনকার মতো পলাশকে বিদায় জানিয়ে চলে গেলাম। সন্ধ্যায় পড়ার মসজিদে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। অতঃপর বাসায় গিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে আম্মু আব্বুকে জান্নাতের বাসায় যাওয়ার কথা জানিয়ে জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। জান্নাতের বাসার সামনে আসতেই আচমকা বৃষ্টি শুরু হলো। আমি দ্রুত জান্নাতের দোতলা বাসার নিচে এসে দাঁড়ালাম। তারপর কলিং বেল চাপ দিলাম। একটু পর জান্নাত এসে দরজা খুলে দিল। আমাকে দেখা মাত্রই জান্নাত বলে উঠল, ইস, তুই তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছিস। রুমে চল, টাওয়াল দিচ্ছি। অতঃপর আমি জান্নাতের সাথে রুমে চলে গেলাম। জান্নাত টাওয়াল আনতে চলে গেল আর আমি জান্নাতের রুম ঘুরে ফিরে দেখতে থাকলাম। পুরো রুমের দেওয়ালে জুড়ে জান্নাতের তোলা কিছু দুষ্টু মিষ্টি ছবি। হঠাৎ আমার নজর পড়ল জান্নাতের বিছানার পাশে থাকা টেবিলের কোনো একটা ফটো ফ্রেমের উপর। ফটো ফ্রেমটা হাতে উঠিয়ে দিলাম। আমার জান্নাতের ও পলাশের একত্রে তোলা ছবি জান্নাত ফ্রেমবন্দি করে রেখেছে। কলেজ লাইফের শেষ সময় তোলা হয়েছিল এই পিক। এরই মধ্যে জান্নাত টাওয়াল নিয়ে রুমে চলে আসলো। আমি ফটো ফ্রেম পূর্বের জায়গায় রেখে দিলাম। অতঃপর জান্নাতের হাত থেকে টাওয়াল নিয়ে নিজের ভিজে চুল থাকা পানি পরিষ্কার করে ফেললাম। তারপর টাওয়েলটা বিছানায় রেখে বললাম, তুই এই পিক এখনো সামনে রাখেছিস? কি যে বলিস না, আমাদের সেই পুরনো স্মৃতি কি হারিয়ে ফেলবো নাকি? তুই তো কবেই হারিয়ে গেছিস ভার্সিটি ওঠার পর। তুই আমাকে বলতে পারবি ভার্সিটিতে ওঠার পর গত 1.5 বছরে তুই কবে আমাদের সাথে কোথাও ঘুরতে গিয়েছিস বা আমরা একসাথে পিকনিক করেছি? আমার প্রশ্ন শুনে জান্নাত চুপ হয়ে গেল।
সে ভাবতে থাকে সত্যি তো সে ভার্সিটিতে ওঠার পর বেপরোয়াভাবে জীবনযাপন শুরু করেছে। একত্রে পর এক বয়ফ্রেন্ড তথা মুরগি ধরে হামলা করতে থাকে। নিউ জেনারেশনের ভাষায় বলতে গেলে 12 ভাতারি হয়ে গেছে। আমি জান্নাতের ভাবুক চেহারা দেখে বললাম, এইসব না ভেবে পড়ালেখায় মনোযোগ দে, সামনে সেমিস্টার এক্সাম। তারপর জান্নাতকে অ্যাসাইনমেন্ট বোঝাতে শুরু করি। একটু পর জান্নাতের মোবাইলে ফোন বেজে উঠল। জান্নাত ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে লেখা ভেসে উঠল মুরগি নাম্বার 36। তা দেখে আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, জান্নাত আমি তোকে ফোকাস করতে বলেছি, এখন এসব মুরগি নিয়ে ভাবলে অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবি না। আমার কথা মতো জান্নাত কল রিসিভ করলো না। অতঃপর আবার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করায় মনোযোগ দিল। খানিকক্ষণ বাদেই আবার ফোন বেজে উঠল। জান্নাত এবার ফোন হাতে নিয়ে বলল, রাশিদ, তুই 2 মিনিট ওয়েট কর, আমি একটু কথা বলেই ফোন রেখে দিব, নাহলে এই মুরগিটা একটু পরপর ডেকে উঠবে। তারপর কল রিসিভ করে বেলকনিতে চলে গেল। আর আমি অপেক্ষা করতে থাকি, কিন্তু জান্নাতের আসার কোনো খবর নেই। শুধু জান্নাতের খিলখিল হাসির শব্দ ভেসে আসছিল। সাথে কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম, যেমন বাবু, লক্ষ্মীটা, ও মা সত্যি। আমার কেন জানি আজ ভীষণ রাগ হচ্ছিল। প্রায় আধা ঘন্টা পর জান্নাত আসলো আর নিজের চেয়ারে বসে বলল, সরি দোস্ত, অনেক লেট হয়ে গেছে। জান্নাতের কথা শেষ হতেই আমি চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালাম। তারপর রাগান্বিত কণ্ঠে বললাম, তুই যদি তোর এই বাবুসোনায় মনোযোগ দিস তাহলে আর অ্যাসাইনমেন্ট কখনো শেষ হবে না। তুই থাক তোর বাবুসোনা নিয়ে, আমি গেলাম, আমি চলে যাব। এমন সময় জান্নাত আমার হাত ধরে আমাকে পূর্বের জায়গায় বসালো আর বলল, আরে দোস্ত, রাগ করিস না, এই মুরগিটা একটু বড়লোক তো, তাই ভাব জমাচ্ছিলাম। আগামীকাল বিকালে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আচ্ছা, এইসব নিয়ে বাদ দে। এই দেখ, মোবাইল সাইলেন্ট করে দিলাম, এখন পড়া আমাকে। তারপর আমি জান্নাতকে আবার পড়াতে শুরু করি। জান্নাতের অ্যাসাইনমেন্ট শেষ হতে কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারলাম না। জান্নাত নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, অনেক লেট হয়ে গেছে, চল ডিনার করে নিই। আমি বললাম, ইটস ওকে, আমি বাসায় গিয়ে খেয়ে নিব। আমার বারণ শুনে জান্নাত তৎক্ষণাৎ অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর বলল, তোকে যখন একবার বলেছি আমার সাথে ডিনার করবি মানে করবি, আর একবার না বললে তোর এমন অবস্থা করব যে আগামীকাল ভার্সিটিতে যেতে পারবি না। জান্নাতের এমন কথায় আমি ভয়ে চুপসে গেলাম। জান্নাত কখন রেগে যায় সে নিজেও বলতে পারে না, কিন্তু একবার রাগ উঠলে আর রক্ষে নেই। তাই আমি জান্নাতের সাথে ডাইনিং টেবিলে গেলাম। জান্নাত আজ মাছের তরকারি আর মুরগির মাংস রেখেছে। খাবারের সুগন্ধ আমার নাকে যেতেই বললাম, কোন হোটেল থেকে এইসব অর্ডার করেছিস? জান্নাত তখন নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, দোস্ত, তুই এভাবে বলতে পারলি? আমি নিজের হাতে এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম, আর তুই কিনা বলছিস আমি হোটেল থেকে অর্ডার করেছি। জান্নাতের কথা শুনে আমি বিস্মিত কণ্ঠে বললাম, তুই আমার জন্য রান্না করেছিস? বাহ, তাহলে তো আমি সৌভাগ্যবান। জান্নাত তখন উৎকণ্ঠিত হয়ে বলল, তুই খেয়ে দেখ না কিরকম হয়েছে। আমি বললাম, ওয়েট, দেখছি। তারপর আমি খেয়ে টেস্ট করলাম। ভেবেছিলাম কুখাদ্য খেতে দিয়েছে, কিন্তু না, সত্যি অসাধারণ খেতে হয়েছে। তাই আমি বললাম, ওয়াও দোস্ত, অনেক সুস্বাদু হয়েছে। প্রথমে ভেবেছিলাম কোনো কুখাদ্য খেতে দিয়েছিস, কিন্তু না, এখন তো দেখি অমৃত। আমার কথা শুনে জান্নাতও খেতে বসলো। তারপর খেতে খেতে বলল, সত্যি বলছি, আমি আজ এই প্রথম রান্না করলাম। আমি ভাবতেই পারিনি প্রথম রান্না এত ভালো হবে। আমি তখন বিস্ময়কর স্বরে বললাম, তুই প্রথম রান্না করলি, তার মানে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, আর তুই সেটা আমার উপর করেছিস। আরে খেয়েছিস কেন? তুই তো আমার বেস্ট, তোর জন্য এতটুকু তো করতেই পারি। আমি কিছু না বলে খেতে শুরু করি। ডিনার করার পর চলে যাবার জন্য প্রস্তুত হলাম, কিন্তু দরজা খুলে দেখতে পাই যে এখনো বৃষ্টি হচ্ছে। এমনকি পূর্বের তুলনায় আরো প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। বাইরের পরিস্থিতি দেখে জান্নাত বলল, আমার মনে হয় না এই বৃষ্টি আজকে রাতে থামবে, তুই একটু অপেক্ষা করে দেখ। আমি তখন দ্বিমত পোষণ করে বললাম, না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুই ছাতা নিয়ে আয়। জান্নাত তখন নিষ্পাপ ভঙ্গিতে বলল, আসলে ছাতা গতকালকে ভেঙে গেছে। আমি চিৎকার দিয়ে বললাম, কি? তাহলে বাসায় কিভাবে যাব? জান্নাত তখন স্বাভাবিকভাবেই বলল, তাহলে রাতে এখানেই থেকে যা। জান্নাতের কথা শুনে আমি পুনরায় চিৎকার দিলাম, কি? জান্নাত তখন আমাকে শান্ত করতে বলল, আরে বেটা কুল, এত হাইপার হওয়ার কিছুই নেই, আমাদের হাতে তোর কিছু নেই, সবই পরিস্থিতির শিকার। তুই যদি এখন এতটা রাস্তা ভিজে ভিজে বাসায় ফিরিস, তাহলে আমি এই জান্নাত গ্যারান্টি দিয়ে বললাম তোর আগামী 1 সপ্তাহ জ্বর কমবে না। আর এত রাতে নিশ্চয়ই আঙ্কেলকেও তুই বিরক্ত করবি না এখানে আসার জন্য বলে। জান্নাতের কথাই ঠিক। আব্বুর শরীরে এমনিতেই ঠিক না, তাই এখানে আসার কথা বলা যাবে না। পলাশের কথা মনে পড়তেই ওর চিন্তা বাদ দিলাম। হাদারাম বৃষ্টিতে যে ভয় পায় সে আসবে না, কিন্তু এইভাবে এই বাসায় রাত কাটালে লোকজনই বা কি বলবে?
জান্নাত লোকজনের কথা পাত্তা না দিলেও আঙ্কেল আন্টি তো পাত্তা দেয়, তারাও আমাকে ছোটবেলা থেকেই চিনে। হঠাৎ কানে বিদ্যুৎ চমকানোর বিকট আওয়াজ আসলো। তা দেখে জান্নাত আমাকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসলো আর বলল, এত ভাবাভাবির কিছুই নেই, তুই আঙ্কেল বা আন্টিকে ফোন করে বলে দে যে আজকে রাতে তুই এখানে থাকবি। অগাত্তা জান্নাতের জেদের কাছে আর পরিস্থিতির কাছে হার মেনে আব্বুকে ফোন দিয়ে এই বাসায় থাকার অনুমতি নিলাম। অতঃপর জান্নাতকে জিজ্ঞাসা করলাম, আমি কোথায় ঘুমাবো? কেন, আমার রুমে ঘুমাবি? জান্নাত তখন হেসে উত্তর দেয়, আরে আমি মজা করছি, মা বাবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি খানিকটা চিৎকার দিয়ে বললাম, কি বলছিস এসব? জান্নাত তখন হেসে হেসে বলে, তারপর আমি জান্নাতের বাবা মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। একটু পর আরো জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে, চারদিক আলোতে ভরে যায় কিছুক্ষণের জন্য, তারপর কারেন্ট চলে যায়। হয়তো আশেপাশে কোনো জায়গায় বিদ্যুতের পিলারে আগুন ধরে গিয়েছে। রুমে শুয়ে আছি, এমন সময় রুমে কেউ আসলো। পুরো রুম অন্ধকারচ্ছন্ন হয়ে রয়েছে। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাতকে এখন এই রুমে দেখে খানিকটা চমকে উঠলাম আর জিজ্ঞাসা করলাম, কিরে তুই এত রাতে না ঘুমিয়ে এই রুমে কি করছিস? নিশি তখন নিচু কণ্ঠে বলল, ঘুমাতেই তো এসেছি। আমি বিছানায় লাফ দিয়ে বসলাম। তারপর খানিকটা অবাকের স্বরে বললাম, মানে? জান্নাত তখন নিষ্পাপ ভঙ্গিতে বলল, আমি অন্ধকারে থাকতে পারি না, তার উপর যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমি অনেক ভয় পাচ্ছি, তাই এখানে চলে আসি। এত বড় হয়েছিস তাও অন্ধকারে ভয় পাচ্ছিস? জান্নাত তখন নিষ্পাপ চেহারা বানিয়ে আমার দিকে তাকালো। ওর এই রকম তাকানি দেখে জান্নাতকে বললাম, ঠিক আছে তুই এই রুমে ঘুমিয়ে পড়। আমি তোর রুমে গেলাম। আমার কথা শুনে জান্নাত ঝাঁঝালো কণ্ঠে বলল, আরে গাধা, আমি যদি একা ঘুমাতে পারতাম তাহলে এখানে আসতাম নাকি? আমি তখন জিজ্ঞাসু দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, তো আমরা কি এক রুমে থাকবো নাকি? তখন জান্নাত স্বাভাবিক ভঙ্গিতেই বলে উঠল, কেন, একসাথে থাকলে তোর কোনো সমস্যা আছে নাকি? জান্নাতের সাথে তর্কে পারবো না জেনে বললাম, তোর সাথে কথায় পারা যাবে না। আমি সোফায় শুয়ে পড়ছি, তুই বিছানায় শুয়ে পড়। কথাটা বলে আমি যে বিছানা ছেড়ে উঠতে যাব, জান্নাত আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি তখন ব্রুকেসকে জিজ্ঞেস করলাম, কি করছিস এসব? জান্নাত তখন রাগী কণ্ঠে বলল, চুপ করে আমার পাশে ঘুমাবি, তুই আমার বেস্টু, আর তুই ভাবলি কি করে আমি তোকে নিচে ঘুমাতে দিব? আমি বললাম, তাহলে তুই নিচে যা, আমার পাশে কেন এসেছিস? জান্নাত বলল, ইস শখ কত, আমি নাকি নিচে ঘুমাবো, চুপচাপ আমার পাশে ঘুমা। আমি তখন খানিকটা ধমকের সুরে বললাম, তুই বাচ্চামি কেন করছিস? তুই জানিস না অবিবাহিত ছেলে মেয়ে এক রুমে রাত কাটাতে পারে না, আর তুই এক খাটে ঘুমাতে বলছিস? জান্নাত তখন স্বাভাবিকভাবেই উত্তর দেয়, শোন রাশিদ, এক রুমে বা এক খাটে ঘুমানো খারাপ না, খারাপ হলো তাদের চিন্তা ভাবনা আর তাদের কাজকর্ম। আমরা কোথায় খারাপ কাজ করব? আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। জান্নাতের কথার পাল্টা জবাব দিলাম না। জান্নাতের কথাই ঠিক আছে। এখনকার সময় এক রুমে ছেলে মেয়ে থাকলেই লোকজন খারাপ চিন্তা ভাবনা করে, অথচ কেউ এইটা দেখতে চায় না কিংবা বুঝতে চায় না যে তারা রুমের ভিতর কোনো খারাপ কাজ করছে কিনা। আমি বেশি কিছু না ভেবে বাধ্য হয়ে শুয়ে পড়লাম আর জান্নাত আমার পাশে শুয়ে পড়লো। আমাদের মাঝখানে কোলবালিশ রাখলাম। তারপর ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে গেল। মাঝরাতে বজ্রপাতের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ শরীরে ওজন বেশি অনুভব করলাম। পরক্ষণেই বুঝতে পারি জান্নাত আমাকে জড়িয়ে ঘুমাচ্ছে। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ছাড়াতে পারছি না। কোল বালিশও দেখতে পারছি না। জান্নাত অনেক শক্ত করে জড়িয়ে আছে আমাকে। জান্নাতকে ঘুমন্ত অবস্থায় দেখতে সত্যি অনেক মায়াবী লাগছে। পরক্ষণেই আমার মনে পড়লো জান্নাত আমার উপর কতটাই না বিশ্বাস করে। আমি একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠে পড়লাম। পাশে জান্নাতকে দেখতে পেলাম না। সম্ভবত আমার আগেই জেগে গেছে। ফ্রেশ হয়ে নিচে তলায় এসেও জান্নাতকে দেখতে পেলাম না। ঘড়িতে টাইম দেখে অবাক হয়ে যাই, কারণ ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে এসেছে। আর বদমাইশ জান্নাতটাও আমাকে ডাক দিল না। ডাইনিং টেবিলে নাস্তা আগে থেকে সাজানো ছিল, সাথে একটা চিরকুটে লেখা, সরি দোস্ত, তোকে ঘুম থেকে উঠিয়ে ডিস্টার্ব করতে চাইনি, তাই আর ডাক দেয়নি। আমি ভার্সিটিতে যাচ্ছি, তুইও চলে আয়। আর হ্যাঁ, মনে করে নাস্তা খেয়ে নিবি। আমি একটা মুচকি হাসি দিয়ে নাস্তা খেয়ে নিজ বাসায় চলে গেলাম। সেইখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে পলাশের সাথে দেখা হলো। পলাশ আমাকে দেখেই বলে উঠল, কিরে দোষ, সবসময় না আমি দেরি করি, কিন্তু তুই আজকে কেন দেরি করলি? আমিও তালে তালে বলে দিলাম, আরে আর বলিস না, জান্নাত সময় মতো ডাক দেয়নি, তাই এতটুকু বলি থেমে গেলাম। পলাশ আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে বলল, থামলি কেন?
জান্নাত তোকে ডাক দেয়নি? তার মানে তুই গতকাল রাতে জান্নাতের বাসায় ঘুমিয়েছিলি, তাই না? সত্যি সত্যি বল। আমি মাথা নাড়িয়ে বললাম, আরে না, তুই যা ভাবছিস তা নয়। গতকাল রাতে অনেক বৃষ্টি হওয়ার বাসায় যেতে পারিনি, তাই আর কি। এই বলে দাঁত দেখিয়ে একটা হাসি দিলাম। আমার হাসি দেখে পলাশ বলল, তাই বলে তুই একটা খালি বাসায় একটা মেয়ের সাথে সারা রাত কাটালি? সি রাশেদ, সি। এই বলে পলাশ হাসতে থাকে। পলাশ সময় পেলেই আমাকে জ্বালাতন করতে থাকে। এইটা আর নতুন করে বলার কিছুই নেই, তাই পলাশকে আর না ঘাটিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই। ভার্সিটিতে ঢুকে দেখে জান্নাতকে ঘিরে অনেক স্টুডেন্টস দাঁড়িয়ে আছে। আমি আর পলাশ দৌড়ে জান্নাতের কাছে যাই। জান্নাত কাঁদছে, কিন্তু কেন? আমি তড়িৎ গতিতে জিজ্ঞেস করলাম, জান্নাত তুই কাঁদছিস কেন? জান্নাত আঙুল দিয়ে ভার্সিটির বাইরে বাইকে বসে থাকা কিছু বখাটের ইশারা করে দেখিয়ে দিল। এরা ভার্সিটিতে আসা সকল মেয়েদের ডিস্টার্ব করছে। আমাদের আর বুঝতে বাকি রইল না জান্নাতের সাথে কি হয়েছে। আমি রেখে তাদের কাছে যাব এমন সময় পলাশ আমার হাত ধরে ইশারায় থেমে যেতে বলল। সে জান্নাতকে বলল, আচ্ছা যা হয়েছে ভুলে যা, এখন ক্লাসে চল, ক্লাসে প্রফেসর চলে যাবে। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। প্রফেসর আসার খানিকক্ষণ পূর্বে আমি আর পলাশ জান্নাতকে মিথ্যা বলে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। এদিকে ক্লাসের প্রফেসরও চলে আসলো। জান্নাত আমাদের দেখতে না পেয়ে মনে মনে ভাবলো, হায়দারাম দুটো কোথায় গেল আবার? ক্লাস শুরু হওয়ার খানিকক্ষণ বাদে জান্নাত সহ ক্লাসের সবাই বাইরে কারো আর্তনাদ শুনতে পেল। একজনের নয়, বরং অনেকের একত্রে আর্তনাদের সুর ভেসে আসছে। তাই জান্নাত সহ ক্লাসের সবাই বের হয়ে আসলো ক্লাস থেকে। সবাই বের হয়ে দেখতে পাই ভার্সিটির বাইরে থাকা বখাটেদের আমি আর পলাশ মিলে মারছি। আমি হকি স্টিক দিয়ে বাইকে থাকা সবাইকে উত্তম মাধ্যম পেটাচ্ছি, আর পলাশ ব্যাকআপে আছে। ও পিছন দিক দিয়ে মারতে আসলে পলাশ তাদের আটকাচ্ছে। দুজনের মাথায় রক্ত উঠে গেছে। এরা অনেক আগে থেকেই এই ভার্সিটির সকল মেয়েদেরকে ডিস্টার্ব করত, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। কিন্তু আজ জান্নাতকে বিরক্ত করায় আজ আমরা নিজে থেকেই এদেরকে উচিত শাস্তি দিচ্ছি। সবাইকে মেরে হাত পা ফাটিয়ে দিয়েছি। এক পর্যায়ে সারা শরীর থেকে শার্ট আর গেঞ্জি খুলে মারা শুরু করলাম। পলাশ চতুর্দিকে তাকিয়ে আমাকে বলল, রাশেদ থাম, এবার অনেক হয়েছে, সবাই ক্লাস থেকে বাইরে চলে এসেছে। আমি মারা বন্ধ করে ভার্সিটির দিকে তাকিয়ে দেখলাম ভার্সিটির সবাই উৎসুক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বখাটেদের উদ্দেশ্যে বললাম, তোরা এখন খালি গায়ে ভার্সিটির সব মেয়েদের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইবি। যতক্ষণ না কেউ ক্ষমা করছে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাইবি। আজ যদি একজনও তোদের ক্ষমা না করে তাহলে তোদের মেরে পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। আমার রাগ দেখে সবাই ভয়ে পেয়ে ভার্সিটির সব মেয়েদের কাছে একে একে গিয়ে ক্ষমা চাইলো। কেউ কেউ নিঃশব্দে ক্ষমা করে দিচ্ছে, আবার কেউ বখাটেদের গালে থাপ্পড় আর জুতোর ছাপ বসিয়ে নিজেদের রাগ মেটাচ্ছে। বখাটেরা যখন জান্নাতের কাছে গেল, জান্নাত কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। শুধু থাপ্পড়েই থামেনি, বরঞ্চ সবার নিম্নাঙ্গে একটি করে লাথি দিয়ে দিল। ভার্সিটির সবাই জান্নাতের রাগ সম্পর্কে অবগত। সব বখাটেরা কুকরাতে কুকরাতে চলে গেল। সবাই চলে যাওয়ার পর ভার্সিটির সবাই আমার আর পলাশের জন্য হাততালি দিল। সবাই যার যার ক্লাসে যাওয়ার পর জান্নাত আমাদের কাছে দৌড়ে আসলো আর বলল, তোরা আমার জন্য এত কষ্ট করলি? আমি মুচকি হাসি দিয়ে বললাম, শুধু তোর জন্য না, বরং পুরো ভার্সিটির মেয়েদের জন্য করেছি। কাজটা আমাদের আরো আগে করা উচিত ছিল। তখন জান্নাত বলল, সে যাই হোক, তোরা আজ প্রমাণ করে দিলি যে তোরা আমার বেস্ট ফ্রেন্ড। এখন চল ক্লাসে যাই। ভার্সিটির ক্লাস শেষে আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমাদের 3 জনের বাসা একই এলাকায়। কিন্তু হঠাৎ পলাশ বলল, আজকে বিকালে কি করবি তোরা? জান্নাত উত্তর দিল, আমার তো সময় নেই, আজকে বিকালে একজন মুরগির সাথে দেখা করতে যেতে হবে রেস্টুরেন্টে। পলাশ তখন হেসে জিজ্ঞাসা করলো, এটা কত নম্বর বয়ফ্রেন্ড তোর? জান্নাত তখন ভাবুক ভঙ্গিতে বলল, জানি না রে, গুনে দেখতে হবে। জান্নাতের কথা শুনে আমরা দুজন না হেসে আর পারলাম না। জান্নাত তো আবার চটে গেল আমাদের উপর। আমি নিজের হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বললাম, জান্নাত, এইভাবে আর কতদিন চলবে? তুই যে কোনো একজনকে ধরে নিজের লাইফ সেট করতে পারিস না? জান্নাত তখন অহংকারী কণ্ঠে বলল, এই জান্নাতকে ভালোবাসার মতো কোনো মানুষ এখনো জন্ম নেয়নি এই দুনিয়াতে, বুঝলি? আমি পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বললাম, ভুল। প্রত্যেকের জন্যই কোনো না কোনো লাইফ পার্টনার ফিক্সড করা রয়েছে। আমাদের শুধু তার জন্য অপেক্ষা করতে হবে। জান্নাতকে কথাগুলো বলে আমরা যার যার বাসায় চলে গেলাম। জান্নাত বাসায় গিয়ে আমার কথা মনোযোগ দিয়ে ভাবতে থাকে। সে নিজেই আনমনে বলে উঠল, তাহলে সত্যি কি আমার জন্য কেউ আছে? কিন্তু আমি তাকে খুঁজে বের করব কিভাবে? জান্নাত আর কিছু ভাবলো না। বিকাল হতেই সে একটা বড় রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে জান্নাতের জন্য অপেক্ষা করছিল তার নতুন বয়ফ্রেন্ড আতিক। দেখতে হ্যান্ডসাম, সাথে বড় লোক, বাবা মায়ের একমাত্র ছেলে, বাবার সাথে ব্যবসা সামলায়।
সে যাই হোক, জান্নাত গিয়ে আতিকের সামনে থাকা সোফায় বসে পড়লো। আতিক আগে থেকেই একটা প্রাইভেট ভিআইপি রুম বুক করে রেখেছিল। জায়গাটা ছিল কর্নারে আর আশেপাশে কভার করে দেওয়ালের মতো। আতিকই প্রথম বলল। তুমি বলো, তুমি যা খাবে আমি তাই খাবো। তারপর আতিক দুজনের জন্য চিকেন স্যান্ডউইচ আর স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করলো। জান্নাত আর আতিক হেসে হেসে কথা বলছে আর খাচ্ছে। খেতে খেতে হঠাৎ জান্নাতের মাথা ঘুরতে শুরু করে। প্রথমে সে পাত্তা না দিলেও পরবর্তীতে জান্নাতের চোখগুলো বন্ধ হতে থাকে ঘুমের কারণে। জান্নাত নিজের চোখ আর খোলা রাখতে না পেরে সেখানেই ঘুমিয়ে পড়লো। জান্নাতের হুট করেই ঘুমে পড়ায় আতিকের চেহারায় কোনো ভাবান্তর হলো না, যেন সে আগে থেকেই জান্নাত অজ্ঞান হয়ে যাবে। আসলে আতিকই টাকা খাইয়ে জান্নাতের মিল্কশেকে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছে। আতিক একটা প্লে বয়, কিন্তু সে জান্নাতকে কোনো মতেই বাগে আনতে না পেরে এই জঘন্য পরিকল্পনা করে। আতিক ভিআইপি প্রাইভেট রুম বুক করে যাতে তার অপকর্ম কেউ না জানতে পারে। এদিকে কোনো সিসিটিভি নেই আর রুমটাও সাউন্ড প্রুফ। আতিকের অর্ডার ছাড়া কোনো ওয়েটারও আসবে না এদিকে। আতিক মুখে একটা শয়তানি হাসি দিয়ে জান্নাতের দিকে এগিয়ে আসে। আতিক জান্নাতের কাছে এসে জান্নাতের শার্টের বোতাম এক এক করে খুলতে থাকে। একে একে জান্নাতের শার্টের সব বোতাম খোলা শেষ করবে এমন সময় আতিক তার পিছনে কারো উপস্থিতি টের পেল। আতিক পিছনে তাকাতেই পলাশ তার নাক বরাবর ঘুষি মেরে দিল। পলাশের মোটা শরীরে ঘুষি খেয়ে ভালোদের অবস্থা টাইট হয়ে যায়। ঘুষির প্রভাবে আতিকের নাক ফেটে রক্ত বের হচ্ছে। তারপর পলাশ আতিককে কাঁধে করে বাইরে নিয়ে গেল। পলাশের পিছন থেকে আমি বের হয়ে আসলাম। জান্নাতের কাছে এসে তার শার্টের সব বোতাম লাগিয়ে জান্নাতকে কোলে তুলে নিলাম। আতিককে কাঁধে নিতে পলাশের কোনো কষ্টই হচ্ছে না। রোগা পাতলা আতিকের শরীর রেস্টুরেন্টের পাবলিক জায়গায় এনে পলাশ আতিককে কাঁধ থেকে ফেলে দেয়। আমি জান্নাতকে আমার কোল থেকে নামিয়ে রেস্টুরেন্টের মহিলা স্টাফদের বলে দিলাম জান্নাতকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর জন্য। অতঃপর আমি গিয়ে সেই ওয়েটারকে ধরে নিয়ে আসতাম যে মিল্কশেককে ঘুমের ওষুধ মিলিয়েছিল। আমি ওয়েটারকে পলাশের কাছে দিয়ে আতিকের কাছে গেলাম। পলাশ ওয়েটারকে জোরদার পিটুনি দিচ্ছে আর আমি আতিকের কাছে গিয়ে সোজা তার নাক বরাবর ঘুষি দিলাম। দুইবার এক জায়গায় ঘুষি খেয়ে সাথে সাথে আতিকের নাক থেকে রক্তস্রোত বয়ে যেতে থাকে। আমি আতিকের কলার ধরে রাগান্বিত কণ্ঠে বললাম, শালার পুত শালা, তোর সাহস কিভাবে হয় আমাদের বেস্ট ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করার? এই বলে আবার মারতে শুরু করলাম। মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছি। একসময় আতিকের দুই পায়ের মাঝখানে জায়গা মতো মারলাম একটা কিক। আতিক গগন ফাটার মতো চিৎকার দিয়ে ওঠে। হোটেলের বাকি স্টাফ ও গ্রাহকেরা বুঝে গেছে এখানে কি হয়েছে। হোটেলের ম্যানেজার রেস্টুরেন্টের সম্মানহানি ঘটবে বলে পুলিশ ডাকেনি, কিন্তু সেই ওয়েটারকেও চাকরি থেকে বের করে দিয়েছে ও আতিককে এইভাবে আধমরা অবস্থায় হোটেলের সব কাজ করিয়েছে। পুলিশ দিলেও কোনো লাভ হতো না, বাবার টাকার জোরে বের হয়ে আসতো। এর থেকে এই শাস্তিই ভালো। জান্নাতের এখনো জ্ঞান ফেরেনি, তাই জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। পলাশ বাইক চালাচ্ছিল আর আমি ট্যাক্সি করে জান্নাতকে নিয়ে গেলাম। বাসায় পৌঁছে জান্নাতের রুমে গিয়ে তাকে শুইয়ে দিলাম। বাসায় কেউ নেই, তাই আমি আর পলাশ জান্নাতের জ্ঞান ফেরার পর্যন্ত তার বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। জান্নাতের ধীরে ধীরে জ্ঞান ফিরছে। সে চোখ খুলে কোথায় আছে তা বোঝার চেষ্টা করছে। জান্নাত নিজেকে তার রুমে দেখতে পেয়ে খানিকটা অবাক হলো। সে ভাবছে সে তো রেস্টুরেন্টে ছিল, সেইখানে কি হয়েছে সেটা সে মনে করতে পারছে না। মাথায় জোর দিতেই মাথা ব্যথা শুরু হয় আর সে চিৎকার দিয়ে ওঠে। জান্নাতের চিৎকার শুনে আমি আর পলাশ দৌড়ে তার রুমে গেলাম। জান্নাত আমাদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, আমি এখানে কিভাবে এলাম? আমি তো রেস্টুরেন্টে ছিলাম, তোরা এখানে কি করছিস? এমনিতেই আমার মাথা গরম ছিল, তার উপর জান্নাতের প্রশ্নগুলো শুনে আমার মেজাজটা আরো গরম করে গেল। আমি জান্নাতের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিই। দুধে হালতার মতো গালে আমার হাতের ছাপ বসে গেল। থাপ্পড় দিয়েই আমি রুম থেকে বের হয়ে গেলাম। জান্নাত গালে হাত দিয়েই আমার চলে যাওয়ার দিকে অশ্রু মিশ্রিত নয়নে তাকিয়ে আছে। অশ্রুতে টলমল করছে জান্নাতের চোখ জোড়া। আমি কোনোদিন জান্নাতের গায়ে হাত তুলিনি। হাত তোলা তো দূরের কথা, জান্নাতের সাথে আমি কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলিনি। পলাশ জান্নাতকে আশ্বাস দিয়ে বলল, জান্নাত, তুই রাশেদের আচরণে কিছু মনে করিস না, আমি তোকে সব খুলে বলছি। জান্নাত পলাশকে ঝাপটে ধরে কেঁদে দিল। আমি জান্নাতকে মারতে পারবো জান্নাত কখনো ভাবতেও পারেনি। পলাশ জান্নাতকে নিজের থেকে ছাড়িয়ে জান্নাতের চোখাচোখি হয়ে বলল, প্লিজ তুই কাঁদিস না, আমি তোকে বলছি সব। আসলে আমি রাশেদকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে যাই। ওকে মুখ দেখাতেই পারতো না। জান্নাত আর পলাশ তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে পড়ে। আমি জান্নাতের বাসার বাইরে চেয়ারে বসে আছি। আমি উল্টো দিকে মুখ দিয়ে বসে আছি।
সেই জীবনসঙ্গীর অপেক্ষা করব। আমি নিজের বাম হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে বললাম, তুই সত্যি বলেছিস তো? জান্নাত হাসি মুখে বলল, হ্যাঁ রে, সত্যি বলছি। তারপর আমি, পলাশ ও জান্নাত নিজেদেরকে স্বাভাবিক করে কিছুক্ষণ আড্ডা দিলাম। পরদিন সকালে সময় মতো ভার্সিটিতে চলে গেলাম। এইভাবে আমাদের জীবন কাটতে থাকে। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়। জান্নাত এখন অনেকটাই পাল্টে গেছে। আমরা ইয়ার চেঞ্জ করে 3rd ইয়ারে উঠে গেলাম। জান্নাত এবার সবাইকে অবাক করে 2nd পজিশনে উঠেছে। যেখানে সে সবার শেষে থাকতো, এইবার সে অনেক ভালো রেজাল্ট করেছে। দেখে সবাই অনেক খুশি। সব প্রফেসররাও জান্নাতের রেজাল্ট অবাক হয়েছেন। বরাবরের মতো আমি ফার্স্ট হয়েছি। ভার্সিটির ক্যান্টিনে আমি, পলাশ আর জান্নাত বসে আছি। আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা ছেলে আসলো। ছেলেটা যে হ্যান্ডসাম সেটা যে কেউ দেখে বলে দিবে। হাইটে 6 ফুট তো হবেই। সম্ভবত ছেলেটা লাস্ট ইয়ারের। ছেলেটা প্রফুল্লিত কণ্ঠে বলল, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? জি ভাইয়া, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? ছেলেটা প্রতি উত্তরে বলল, আমিও ভালো আছি। আর এই ভাইয়া বলা ছাড়ো, আমিও তোমাদের সমবয়সী। কল মি আকাশ, আমার নাম আকাশ। পলাশের দিকে তাকালাম। তারা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিল। ইরা যখন রাজি তাহলে, আর সেও আমাদের 3 জনের ব্যাপারে অনেক কিছু জেনে নিল। আকাশকে কেন জানি আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আকাশ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেনি। আমাদের কাছে আসার জন্য তার অন্য কোনো স্বার্থ আছে। আমি কার সাথে একটু কথা বললেই তার মনের কথা বুঝতে পারি। আমরা অনেকক্ষণ আড্ডা মেরে মেরে যার যার বাসায় চলে যাই। বাসায় আসতে আব্বু বলে উঠল, রাশেদ শোন, আগামীকাল আমরা কুমিল্লা যাব। আমি ভ্রুকুসকে জিজ্ঞেস করলাম, হঠাৎ কুমিল্লা কেন? আম্মু আমাদের কথোপকথনের মাঝে এসে বলল, আরে তোর খালাতো বোন জেরিনের বিয়ে আগামী সপ্তাহে। আমি পাত্তা না দিয়ে বললাম, তো আমি কি করব ওই শাকচুন্নির বিয়েতে? আম্মু তখন জাজেলো কণ্ঠে বলল, কি করবি মানে? তুই জেরিনের একমাত্র খালাতো ভাই, আর তুই যাবি না? আমি আম্মুকে বললাম, আম্মু তুমি বোঝার চেষ্টা করো, আমার সেখানে একা একা ভালো লাগে না। একা একা কোথায় থাকতে বলছি তোকে? জেরিন তোর সাথে জান্নাত আর পলাশকেও আসতে বলেছে। আমি বিস্মিত কণ্ঠে বললাম, ওই শাকচুন্নি এইটা বলেছে? বাহ, তাহলে তো যেতেই হবে। তোমরা সকাল সকাল চলে যেও। আমি পলাশ আর জান্নাতের সাথে ভার্সিটির ক্লাস শেষ করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই করবি। তারপর আমি নিউজের রুমে চলে গেলাম। ওহ, আপনাদের বলা হয়নি, জেরিন আমার খালাতো বোন। জেরিন পলাশ আর জান্নাতকে অনেক আগে থেকেই চিনে। জেরিন অনেকবার আমাদের বাসায় এসেছে, আর সেই সূত্রে পলাশ আর জান্নাতের সাথেও পরিচয়। জেরিনও আমাদের 2 ব্যাচ জুনিয়র, তারপরেও আমরা একে অপরকে তুই করেই বলি। পরের দিন ভার্সিটিতে গিয়ে জান্নাত আর আকাশ হেসে হেসে কথা বলছে। কেন জানি না জান্নাতের সাথে আকাশের হেসে হেসে কথা বলা আমার সহ্য হচ্ছে না। আমি তাদের মাঝখানে গিয়ে বসলাম আর বললাম, কি নিয়ে হাসাহাসি হচ্ছে 2 বন্ধুর মাঝে? তুই এসেছিস, আকাশ অনেক ভালো ভালো জোকস করতে পারে, তাই শোনাচ্ছিল। ওহ তাই নাকি? আকাশ আমাকেও কয়েকটা জোকস শোনাও। আমার আশাতে আকাশ একদমই খুশি হয়নি, তা তাকে দেখে বোঝা যাচ্ছে। আমাদের কথা বলার মাঝে পলাশ এসে পড়লো। কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ক্লাসে চলে গেলাম। আমি, পলাশ আর জান্নাতকে কুমিল্লা যাওয়ার কথা এখনো বলিনি। কেন জানি মনে হচ্ছে এখন বলা ঠিক হবে না। ভার্সিটির ক্লাস শেষ হতেই আমরা 3 জন বেরিয়ে গেলাম। গেটের সামনে যেতেই দেখতে পেলাম আকাশ দাঁড়িয়ে আছে। পলাশ আকাশকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আকাশ, তুমি বাসায় যাওনি? আসলে প্রতিদিন একা একা যাই, তাই ভাবলাম আজ তোমাদের সাথে যাই। তোমরা আমার গাড়িতে ওঠো। কেউ কিছু বলবে তার আগেই আমি গম্ভীর কণ্ঠে বললাম, সরি আকাশ, আমরা গাড়িতে উঠি না। আকাশ ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আকাশকে দেখে অনেকটা নিরাশ মনে হলো। তারপর আকাশ চলে গেল গাড়ি করে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আকাশকে না করতে পলাশ ও জান্নাত চমকে উঠল, তবুও তারা কিছু বলল না। কথা বলতে বলতে আমরা এলাকায় এসে পড়লাম। রাস্তার মোড়ে আসতেই দুজনকে বললাম, শোন, তোদের সাথে কথা ছিল, এখন তোরা বাসায় গিয়ে নিজেদের ব্যাগ প্যাক করে নিবি। আগামী 1 সপ্তাহের জন্য আমরা ঘুরতে যাব। আমার কথা শুনে পলাশ বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকালো, বরং বলল, কি বলছিস তুই? ঘুরতে যাব? কিন্তু কোথায় যাব, আর হুট করে কেন? সিদ্ধান্ত নিলি বললি না যে? জান্নাত তো পলাশের কথায় সায় দিয়ে বলল, পলাশ তো ঠিকই বলেছে, হুট করে তুই ঘুরতে যাওয়ার কথা কেন বলছিস? আর আগে বললে আমরা আকাশকেও বলতে পারতাম। আকাশের নাম শোনা মাত্রই কেন জানি মন মেজাজ সব খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সামলিয়ে বললাম, আকাশকে কেন বলবো? আর আমরা ঘুরতে যাব কুমিল্লায়।
সেখানে আমার খালাতো বোন জেরিনের বিয়ে আগামী সপ্তাহে। জেরিন তোদেরও আসতে বলেছে। আম্মু আব্বু সকালেই চলে গেছে। আমি ভাবলাম দিনগুলো কিরকম একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই একটু হাওয়া বদল করে আসলে মন্দ হয় না। এখন তোরা কি যাবি নাকি বল? না গেলে না হলে আমি যাব না। পলাশ তখন তড়িৎ গতিতে উত্তর দিল, আরে যাব না মানে? অবশ্যই যাব। জেরিন যখন বলছে তখন নিশ্চয় যাব। আর বিয়ে বাড়িতে যাওয়া মানে অনেক রকমের খানা পিনা রয়েছে তো। জান্নাত তো সায় দিয়ে বলল, হ্যাঁ আমিও যাব। কখন রওনা দিবি? তোরা বাসায় গিয়ে প্রস্তুত হ, আমরা বিকালেই রওনা দিব। যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, আর জ্যামে পড়লে তো নাউজুবিল্লাহ। তারপর আমরা যার যার বাসায় চলে গেলাম। বিকালের মধ্যেই সবাই রেডি হয়ে সায়দাবাদ বাস স্টেশনে এসে পড়লাম। সেখানে থেকে লাকসামের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। একটু পর বাস রওনা দিল। আমি আর জান্নাত একসাথে বসেছি, আর পলাশ অন্য জায়গায় বসেছে। রাস্তাঘাটে তেমন কোনো জ্যাম নেই, তবুও রাত 10টা বেজে গেছে। আমরা মাত্র কুমিল্লায় বিশ্ব রোডে আসলাম। বাস কুমিল্লা নূরজাহান হোটেলের সামনে থামলো। এই হোটেলে অনেকবার এসেছি, বাংলাদেশের সব থেকে বড় রেস্টুরেন্ট বলে কথা। আমি নামলাম না। পলাশ অনেকবার বলল কিছু খেয়ে নিতে, কিন্তু আমি মানা করে দিয়েছি। পাশে ফিরে দেখি জান্নাত ঘুমাচ্ছে আমার কাঁধে মাথা রেখে। এখন খেতে গেলে জান্নাতের ঘুম ভেঙে যাবে, তাই তাকে আর ডিস্টার্ব করলাম না। জান্নাতকে ঘুমন্ত অবস্থায় অনেক মায়াবী লাগছে। আমি জান্নাতের দিকে এক নজর তাকিয়ে আছি। এমন সময় জান্নাতের মোবাইলটা বেজে উঠলো। ফোন ভাইব্রেশন মোডে থাকায় আওয়াজ হচ্ছে না। আমি জান্নাতের পাশ থেকে সাবধানতার সাথে মোবাইল বের করে দেখি আকাশ ফোন করেছে। আমাদের কারোর কাছে আকাশের নাম্বার নেই, অথচ জান্নাতের কাছে আছে। আমি সাথে সাথে জান্নাতের মোবাইল সুইচ অফ করে দিলাম। তারপর মোবাইল পূর্বের জায়গায় রেখে দিলাম। রাত 11টার দিকে আমরা লাকসাম দিশা কাউন্টারে গিয়ে পৌঁছালাম। সেইখান থেকে সিএনজি করে চলে গেলাম জেরিনদের বাসার সামনে। 3 তলা বিশিষ্ট বিল্ডিং, অনেক ভালো করে সাজানো হয়েছে। এলাকার কমিশনারের মেয়ে জেরিন, বিয়ে তো বিলাসবহুল ভাবে হবে, এইটা স্বাভাবিক। আমরা বাসায় পৌঁছানোর সাথে সাথেই সবাই আমাদের উপর ক্ষেপে গেল দেরি করে আসার জন্য। বাসার সবাই পলাশ আর জান্নাতকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই জানে। জেরিনের সাথে দেখা করলাম। আমাদের দেখে জেরিন বলল, পলাশ আর জান্নাত, তোমরা এসেছো এতক্ষণে? আর এই হাতারাম, তুই এত দেরি করলি কেন? আমি তখন চোখ রাঙিয়ে বললাম, চুপ কর শাকচুন্নি, আসতেই যাচ্ছিলাম না, এখানে এসেছি, এইটা তোর 14 গোষ্ঠীর কপাল। জেরিন তাচ্ছিল্যের সুরে বলে, আসছে। তোকে কে আসতে বলেছে? যা এখান থেকে। পলাশ আমাদের তর্ক থামানোর জন্য বলল, আহা জেরিন, ছাড়ো এসব। এখন বলো তোমার কার সাথে বিয়ে হচ্ছে? জান্নাত তো একই কথা বলল। হ্যাঁ বলো, হু ইজ দ্য লাকি গার্ল? আমি মুখ বাঁকিয়ে বললাম, আসছে লাকি গায়। ও ব্যাটা নির্ঘাত কানা, না হলে ওইরকম শাকচুন্নিকে বিয়ে করতো। আর বিয়ে যদি করে, ওই ব্যাটা হবে এই দুনিয়ার সব থেকে আনলাকি গায়। আমার কথা শুনে জান্নাত আমাকে ধমক দিয়ে বলল, রাশিদ তুই চুপ কর তো। জেরিন তুমি বলো। নিলয় আমার 3 বছরের সিনিয়র, এখন সরকারি কলেজের প্রফেসর। আমি জেরিনের কথা শুনে কিঞ্চিত হেসে বললাম, বিয়ের পর সারাদিন লেকচার শুনতে শুনতে জীবন কেটে যাবে তোর। জেরিন এবার আমার উদ্দেশ্যে বলল, তোকে তো প্রপোজ করেছিলাম, কিন্তু তুই তো অ্যাকসেপ্ট করলি না। তুই অ্যাকসেপ্ট করলি তো আর এই বিয়ে করতাম না। আমি তখন জেরিনকে বললাম, শোন, এই রাশেদের এতটাও খারাপ দিন আসেনি যে তোর মতো শাকচুন্নিকে বিয়ে করবে। জেরিন আর কিছু বলল না। আমরা ডিনার করে নিলাম। অতঃপর আমরা হাসি তামাশা করে ঘুমোতে চলে গেলাম। জেরিন দেখতে মারাত্মক সুন্দরী হলেও আমি তাকে বোনের নজরেই দেখি। আমিও পলাশ এক ঘরে আছি, আর জান্নাত এবং জেরিন এক রুমে আছে। বিয়ে বাড়ি বলে কথা, রুম কি আর পাওয়া যাবে? সকালে সবার হইচইতে ঘুম ভেঙে গেল। বিয়ে বাড়িতে এসেছি আর হইচই শুনে ঘুম ভাঙবে না, এইটা কি হয়? এই জন্যই আমি কোনো বিয়ে বাড়িতে আসতে চাই না। সে যাই হোক, আমি চোখ খুলে দেখি পলাশ মরার মতো ঘুমাচ্ছে। পলাশের পিছনে দিলাম একটা লাথি। পলাশ সোজা বিছানা থেকে পড়ে যায় আর আম্মা বলে চিৎকার দিয়ে ওঠে। পলাশ পরিস্থিতি বুঝে বলল, কি করে তুই আমাকে লাথি দিলি কেন? এই শোরগোলে আমি ঘুমাতে পারছি না, আর তুই মরার মতো ঘুমাচ্ছিস। বন্ধু হয়ে কি এইটা সহ্য করতে পারি আমি, তুই বল? পলাশ তখন কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল, কেউ একজন সত্যি কথাই বলেছে যে মানুষ জীবনের সব থেকে বড় দুশ্মন হলো তার কাছের বন্ধু। আমি বললাম, প্রবাদ বাক্য শেষ হলে ফ্রেশ হয়ে নে, এ দিয়ে অনেক কাজ করতে হবে। পলাশ তখন জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কি কাজ করতে হবে? আমরা না মেহমান? আমি উত্তর দিলাম, আরে বেটা, ঘোরাফেরাও তো একটা কাজ। পলাশ আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল, আর আমিও ফ্রেশ হয়ে নিলাম। অতঃপর আমরা ব্রেকফাস্ট করতে নিচে গেলাম। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। জেরিনের বাবা আমাকে দেখেই আমার দিকে এগিয়ে এলো।
আমি আঙ্কেলকে দেখে সালাম দিলাম। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে গতকাল আমার দেখা হয়নি, একমাত্র খালাতো বোনের বিয়েতে এসেছো। আর এভাবে ঘুরলে ফিরলে তো চলবে না, কাজ করতে হবে। ইয়ং ম্যান, অলস শরীর শয়তানের রাস্তা, আর অকর্মঠ শরীর। আমি আঙ্কেলকে থামিয়ে বললাম, হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আপনি নিজের মতো কাজ করুন, আর আমরা সব কাজ করে দিব। আঙ্কেল কিঞ্চিত হেসে বললেন। এই তো বুঝতে পেরেছো। তারপর আঙ্কেল চলে গেল। তিনি যাওয়ার পর নিজেই নিজেকে বললাম, শালার কেন যে এলাম এখানে। আঙ্কেল আমাকে দেখলেই ভাষণ শুরু করে দেয়। পলাশ তখন জিজ্ঞেস করলো, তা এখন কি করবি? আমি মুস্কি হাসি দিয়ে বললাম, এই রাশেদ একবার যা বলে তাই করেই ছাড়ে, তুই শুধু দেখে যা। তারপর আমরা ডাইনিং টেবিলে গিয়ে নাস্তা খেয়ে নিলাম। আমার চোখ শুধু জান্নাতকেই খুঁজছিল। একটু দূরে তাকাতেই দেখলাম জান্নাত আমাদের দিকেই আসছে। জান্নাত আমাদের কাছে এসে বলল, তোরা এখানে আর আমি তোদের খুঁজে বেড়াচ্ছি। আমার না বোরিং বোরিং লাগতেছে, চল না কোথাও একটা ঘুরতে যাই। পলাশ প্রফুল্লিত হয়ে বলল, এই হলো জানে জিগার বন্ধু। ঠিকই, আমাদের মনের সাথে তোর মন মিলে গেল, কিন্তু এত কাজ ফেলে যাব কিভাবে? আমি যখন বলেছি যাব মানে যাব, তোরা শুধু আমার পিছু পিছু আয়। আমার কথা শুনে দুজনেই আমার পিছু পিছু এলো। আমি জেরিনের রুমের সামনে গেলাম। সেখানে জেরিন সহ তার কিছু বান্ধবীরা আড্ডা দিচ্ছিল। এখনো সবাই আসেনি। আগামীকাল গায়ে হলুদ, তাই সবাই আগামীকাল আসবে। যাদের বাসা কাছে তারাই শুধু আজকে এসছে। আমি রুমে প্রবেশ করেই ধমক দিয়ে বললাম, এই শাকচুন্নির ঘরের পেতনিরা, তোরা এইখান থেকে বের হ। তোদের হেড শাকচুন্নির সাথে আমার কথা আছে। জেরিনের বান্ধবীরা আমার দিকে তাকিয়ে ভেংসি কেটে রুম থেকে বের হয়ে গেল। জেরিন তখন ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, কি রে, তুই ওদের কেন বের করলি আমার রুম থেকে? আমি স্বাভাবিক ভঙ্গিতেই বললাম, আচ্ছা তোরা এইখানে দম বন্ধ হয়ে যায় না? বিয়ে বলে কি তোর ফ্রিডম নাই নাকি? পরশু তোর বিয়ে, আর তুই কিনা কোরবানির গরুর মতো এখানে আটকে পড়ে আছিস। চল আমাদের সাথে ঘুরতে, অনেকদিন ধর্মসাগর যাওয়া হয়নি, সেখানেই যাব। আমার কথা মনে হয় কাজ দিয়েছে। জেরিন আমার কথায় একটু নড়ে চেড়ে উঠলো আর বলল, আমারও এইসব অসহ্য লাগে, কিন্তু আব্বুর কড়া নির্দেশ আছে, আমি কোথাও বেরোতে পারবো না। প্লিজ তুই কিছু একটা প্ল্যান বের কর। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর মাথায় সবসময় 2 নম্বরই বুদ্ধি কিলবিল করতে থাকে। আমি বললাম, তুই প্রশংসা করলি নাকি দুর্নাম করলি? সে যাই হোক, আঙ্কেলকে ম্যানেজ করব আমি। তুই শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মিলাবি, আর নাতে না মিলাবি। পরে পাল্টি খেলে তোর সাথে আমিও ফেসে যাব। জেরিন তখন সায় দিয়ে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। তারপর আমি জেরিন, পলাশ আর জান্নাতকে নিয়ে আঙ্কেলের কাছে গেলাম। জেরিনের আব্বু অর্থাৎ আঙ্কেল আমাদের একসাথে দেখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে তোমরা? আমি বললাম, আঙ্কেল আমি নয় জেরিন কিছু বলতে চাই আপনাকে। আমার কথা শুনে আঙ্কেল জেরিনের দিকে তাকালো। জেরিন তো ভয়ে চুপসে গেল একেবারে। আমি আবারও বললাম, আঙ্কেল জেরিন আপনাকে বলতে ভয় পাচ্ছে, তাই আমি বলছি। আসলে জেরিনের হবু বর নিলয় জেরিনের জন্য কিছু গিফট কিনেছে, কিন্তু সে বিয়ের আগেই হবু শ্বশুর বাড়িতে আসতে চায় না। আপনি জেরিনকে বাসা থেকে বের হতে মানা করেছেন, তাই জেরিন আমাকে বলল। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা গিয়ে সেই গিফটগুলো নিয়ে আসতাম, সাথে জেরিনকেও নিয়ে গেলে আরো ভালো হতো। এতে দুজনের মধ্যে একটু বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হতো। আর আমি তো শুনেছি আপনি আর আন্টিও কলেজ লাইফে বন্ধু ছিলেন, তারপর আপনাদের মাঝে ভালোবাসা হয়, আর তারপর পালিয়ে বিয়ে করেন। সে যাই হোক, আঙ্কেল আপনি কি পারমিশন দিবেন? আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমরা তিনজন সারাক্ষণ জেরিনের সাথে সাথেই থাকবো। আঙ্কেল আমার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে জেরিনের দিকে তাকালেন। জেরিন আমার কথা মতো মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো। আঙ্কেল তখন হাসি মুখে বললেন, ঠিক আছে, দুপুরে খেয়ে দিয়ে বের হবে আর সন্ধ্যার আগে চলে আসবে। বিয়ের আগে মেয়ের বাসার বাইরে থাকলে ভালো দেখায় না। রাশেদ, তুমি অত্যন্ত জ্ঞান বুদ্ধি সম্পন্ন একটা ছেলে, তাই তোমার উপর ভরসা রেখে আমি মেয়েটাকে ছাড়ছি। এই বলে আঙ্কেল চলে গেল, আর সাথে সাথে পলাশ আমাকে জড়িয়ে ধরলো আর প্রফুল্লিত কণ্ঠে বলল, জিও দোস্ত, তোর বুদ্ধির জবাব নেই। জেরিন আর চোখে আমার দিকে তাকিয়ে বলল, এখন তোদের আসল মতলব বুঝেছি, তোরা ঘুরতে যাবি আর এই জন্য তোরা আমাকে ব্যবহার করছিস। আরে এত হাইপার হওয়ার কিছু নেই, যাত্রাপথে তোর ওই মাস্টারকেও পিক করে নিব। জেরিন তখন প্রফুল্লিত হয়ে বলল। আমি পলাশ আর জান্নাতের উদ্দেশ্যে বললাম, সবাই দেখ মাস্টারের কথা শুনে শাকচুন্নির শুকনো মুখে হাসির রেখা ফুটেছে। আমার কথায় সবাই হেসে দিল। দুপুর পর্যন্ত সবাই টুকটাক লোক দেখানো কাজ করে নিলাম। তারপর গোসল করে আমার পছন্দের নীল শার্ট আর কালো জিন্স প্যান্ট পরে নিলাম। শার্ট প্যান্টের সাথে ইন করে নিলাম।
স্মার্ট ওয়াচ আর নেভি ব্লু সানগ্লাস তো আছেই। পলাশও একটা লাল শার্ট আর নীল জিন্স পরেছে। আমরা আমাদের রুম থেকে বের হয়ে জেরিনের রুমের সামনে গেলাম। জেরিনের রুম লক করা ভিতর থেকে, তাই আমি দরজায় টোকা দিয়ে বললাম, কি রে শাকচুন্নির দল, তোদের সাজতে এত সময় লাগে কেন? জেরিন, তুই আমার বেস্ট ফ্রেন্ডকেও তোর মতো শাকচুন্নি বানিয়ে দিস নে তো। আমার কথা বলার 2 মিনিট পর জেরিন রুমের দরজা খুলে দিল। জেরিন আর জান্নাত অনেক সুন্দর করে সেজেছে। দুজনের রূপের বর্ণনা না দিতে পারলেও জান্নাতকে বরাবরের থেকে আরো মায়াবী লাগছে। আমি জেরিনের উদ্দেশ্যে বললাম, ইস, নিলয় ভাইয়া তো আজকে হার্ট ফেল করবে তোর এই শাকচুন্নি মার্কা সাজ দেখে। জান্নাত আমাকে থামিয়ে দিয়ে বলল, রাশিদ, তুই কেন জেরিনকে এত খ্যাপাস? জেরিনকে সত্যিই অনেক সুন্দর লাগছে। জেরিন বলল, সত্যি? রাশেদ এরকমই, আর তোমাকেও তো হুড়পড়ির মতো লাগছে। আমি দুজনকেই থামিয়ে বললাম, এখন থেকে অপরের প্রশংসা না করে চল, খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হব। আর জেরিন, তুই কি তোর ওই মাস্টারকে ফোন দিয়ে বলেছিলি ধর্মসাগরের কাছাকাছি আসতে? জেরিন উত্তর দিল, তোমার মেয়ে তো ঢিলামি করি না আমি। নিলয় ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে। তারপর আমরা সবাই খেয়ে বড়দের বিদায় জানিয়ে আঙ্কেলের গাড়ি করে বেরিয়ে পড়লাম। আঙ্কেল ড্রাইভার দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দেই। এদিকে রাস্তা কোনো জাম নেই, তাই দুপুরের কড়া রোদের বেগ কমতে না কমতেই পৌঁছে গেলাম ডিএসপিতে। ডিএসপি অর্থাৎ ধর্মসাগরের পাড়ে বসে লেকের টলমল খাওয়া পানি দেখার মতো মনোরম দৃশ্য পরে কুমিল্লায় নেই। যারা কুমিল্লাবাসী তাদের কাছে এই দৃশ্য পরিচিত। সে যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আমাদের দেখে একজন সুদর্শন পুরুষ এগিয়ে আসলো আমাদের কাছে। জেরিন তাকে দেখে হাসি মুখে এগিয়ে গেল। আমাদের চিনতে অসুবিধা হলো না, এই সেই মাস্টার অর্থাৎ নিলয়। পলাশ আমার কানে কানে ফিসফিসিয়ে বলল, দোষ, আমরা তো ভেবেছিলাম নিলয় ভাইয়া সব টিচারদের মতো ভরিয়ালা হবেন, কিন্তু নিলয় ভাইয়া জিম করা সিক প্যাকওয়ালা শিক্ষক। আমি পলাশের কথার জবাব না দিয়ে নিলয় ভাইয়ের দিকে এগিয়ে গেলাম। আমি হাত বাড়িয়ে বললাম, হ্যালো নিলয় ভাই, আমি রাশেদ, জেরিনের কাজিন। আর এরা হলো আমার বন্ধু পলাশ আর জান্নাত। নিলয় ভাই আমার সাথে হাত মিলিয়ে বলল, হাই এভরিওয়ান। তাহলে তোমার জন্য জেরিন সেখান থেকে বের হতে পারছে, তোমাকে অনেক ধন্যবাদ। জেরিন তখন আমাকে ব্যঙ্গ করে বলল, তুই বলতি না আমাকে যে বিয়ে করবে তার মতো পোড়া কপাল এই দুনিয়ার কেউ কারো হবে না? ভালো করে দেখ, এরই কপাল পুড়তে চলেছে। ব্যাটা আমার হবু বরের 6 প্যাক বডি দেখেছে, তোকে ফু মেরে উড়িয়ে দেবে। আমি পলাশ আর জান্নাতকে বললাম, এই জন্য এই শাকচুন্নিকে আনতে চাইনি। আমরা কোনো না কোনো ভাবে বের হয়ে আসতে পারতাম। জেরিন একটু বেশিই বকবক করে। আরে বাবা, তোরা কি এখানে এসে ঝগড়া করবি নাকি? এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে এসে ঝগড়া করার কোনো মানে নেই। নিলয় জান্নাতের কথায় সায় দিয়ে বলল, মিস জান্নাত ঠিকই বলছে। সো চলো সবাই লেকের পার গিয়ে বসি। আজকে তেমন লোকজন নেই, এমনিতেই এই জায়গায় সব সময় সমাগম থাকেই। আজকেও আছে বিভিন্ন বাদাম, ঝালমুড়ি, ফুচকা ইত্যাদি দোকানের সামনে। জান্নাত আমাকে বলল, এখানে কি এমনি এমনি বসে থাকবো নাকি? ফুচকা বা ঝালমুড়ি কিছু নিয়ে আয়। জো হুকুম মহারানী, কার কি লাগবে জলদি বলো। সবার থেকে এক গাদা লিস্ট নিয়ে আমি আর পলাশ চলে গেলাম ফুচকা, ঝালমুড়ি আর বাদাম আনতে। সবার বলা মতো খাবার কিনে নিয়ে লেকের পাড়ে গেলাম। সেখানে গিয়ে আমার শরীরে রক্ত টকবগিয়ে ফুটতে থাকে। আমাদের সামনে কিছু বখাটে ছেলে জান্নাত ও জেরিনের সাথে অসভ্যতামি করছে, আর নিলয় ভাইয়া কিছুই করছে না। সে অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি খাবারগুলো পলাশের হাতে দিয়ে এগিয়ে গেলাম। ফুল হাতা শার্ট কোনই পর্যন্ত উঠিয়ে বখাটেদের সামনে গেলাম। মোট 6 জন আছে। জান্নাত আমাকে দেখা মাত্রই আমার পিছনে দৌড়ে আসলো। আমি তখন বখাটেদের উদ্দেশ্যে বললাম, আমি একবার বলবো এখান থেকে চলে যা, দ্বিতীয়বার শোনার মতো অবস্থায় তোরা থাকবি না। আমার কথা কেউ সিরিয়াসলি নিল না। দুইজন জান্নাতকে ধরতে আসা মাত্রই তাদের কানের 2 ইঞ্চি নিচে থাপ্পড় দিলাম। যেই জায়গায় আঘাত করেছি পুরোপুরিভাবে সুস্থ হতে মাসখানেক সময় লাগবে। বাকি 4 জনের মধ্যে 3 জন এগিয়ে আসতেই আমি 2 জনের তলপেটে পাঞ্চ করি। ঘুষিতে আঘাতে তারা কিছুটা নিচু হতেই তাদের বুকে লাথি দেই, আর 2 জন ছিটকে গিয়ে পড়ে। অন্যজন আমার কাছে আসতেই জান্নাত তার 2 পায়ের মাঝখানে লাথি মারলো। সে গগন ফাটানো চিৎকার দিয়ে উঠলো। 5 জন করুণ অবস্থা দেখে 6ষ্ঠ জন ছুটে পালালো। আমি তখন জেরিনের দিকে তাকিয়ে বললাম, সবসময় বডি বা 6 প্যাক কাজে আসে না, মাঝে মধ্যে একটু সাহস থাকলেই হয়। আর নিলয় ভাইয়া, আমি শুনেছি আপনি কলেজের আদর্শবান শিক্ষক। আপনি কিভাবে এই অন্যায় মেনে নিতে পারলেন? তার উপর অন্যায় আপনার হবু স্ত্রীর উপর হচ্ছিল। নিলয় মাথা নিচু করে বলে, সরি রাশেদ, জেরিন সরি। আমি আসলে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আসলে আমি এসব মারামারি খুবই ভয় পাই, তাই তো জিম করে বডি বানিয়েছি।
যেন কেউ আমার সঙ্গে পাঙ্গা নিতে না আসে। কিন্তু বিশ্বাস করো, তোমার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। জেরিন, প্লিজ আমাকে একটিবার সুযোগ দাও, আমি তোমার পছন্দের ছেলে হয়ে উঠব। জেরিন মুস্কি হেসে বলে, ইট ইজ ওকে, কিন্তু এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। তারপর আমরা সবাই কিছুক্ষণ ঘুরে ফিরে সন্ধ্যার আগে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। রওনা দেওয়ার আগে নিলয় ভাইয়া জেরিনের জন্য কয়েকটা গিফট কিনে দিল, যাতে আঙ্কেলের কাছে আমরা বকা না খাই। যতই হোক, কমিশনারের চোখ সবকিছুতেই সন্দেহ করে। সেই দিনের মতো দিন কেটে গেল। রাতে সবাই আড্ডা দিচ্ছি, এমন সময় জান্নাতের ফোনে আকাশের ফোন আসে। আমি নাম্বার আগেই ডিলিট করে দিয়েছিলাম। জান্নাত নাম্বার দেখার আগেই আমি চৌমুরে ফোন জান্নাতের হাত থেকে নিয়ে নেই। জান্নাত তখন ব্রুকসকে জিজ্ঞেস করলো, তুই আমার ফোন নিলি কেন? আমরা এখানে মজা করতে আসছি, আর তুই এইসব ফোন কল নিয়ে পড়ে আছিস। আগামী 2 দিন কোনো ফোন পাবি না। আরে কোনো দরকারি কলও তো হতে পারে। কোনো দরকারি কল না, তোর দরকারি কল মানে আমরা জানি, তাই এই কয়েকদিন নো ফোন কল। জান্নাত আর কথা বাড়ালো না। সেদিন আমরা দ্রুত ঘুমিয়ে গেলাম, কারণ পরের দিন অনেক কাজ আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো দোতলা বাড়ি জুড়ে মানুষ বিল বিল করছে। আজ সন্ধ্যার দিকে গায়ে হলুদ হবে। আমি আর পলাশ আজকে সারাদিন কামলার মতো খাটলাম। জান্নাত আমাদের অবস্থা দেখে হেসে কুল পায় না। সন্ধ্যা হতেই জেরিনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। সবাই আজকে অনেক সেজেছে, আমরাও কম কিসের। আমি আমার ফেভারিট নেভি ব্লু পাঞ্জাবি, স্টাইলিশ জিন্স, গলায় ছেলেদের স্টাইলিশ নীল স্কার্ফ, চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি পরে বের হলাম। আমি আর পলাশ ছাদে গেলাম, কারণ সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আমি আর পলাশ হিরোর মতো এন্ট্রি নিলাম। জেরিনের সব বান্ধবীরা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমি জান্নাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। জান্নাত আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি। জান্নাতকে এই প্রথম শাড়িতে দেখলাম। পলাশ আমার কানে ফিসফিসিয়ে বলল, কিরে দোস্ত, তুই আর জান্নাত দেখি এক কালার ড্রেস পরছিস, তোদের সাথে হ্যাপি মানাবে। সত্যিই তো, আমিও নীল পাঞ্জাবি পরেছি। আমাদের চয়েস তো সেম টু সেম। সবাই জেরিনকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আমিও জেরিনের গায়ে হলুদ মাখিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে সব বয়স্করা নিচে চলে গেল, কারণ কালকে জেরিনের বিয়ে। সবাই সবকিছু আয়োজন করতে হবে। ছাদে এখন শুধু জেরিনের বান্ধবী আর আমরা রয়েছি। এত মেয়েদের মাঝখানে আমার অস্বস্তি হতে লাগলো, তাই আমি ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। অমনি জেরিন ডাক দিল আমাকে। তারপর সে বলল, রাশেদ, আজকে একটা গান শোনা না। আমি খানিকটা চিৎকার দিয়ে বললাম, কি গান? তাও আবার আমি? অসম্ভব। কেন অসম্ভব? তুই যে ভালো গান গাইতে পারিস, এটা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। আর জেরিনের কালকে বিয়ে, তাই তার অনুরোধে তোকে রাখতে হবে। পড়ে গেলাম মহাবিপদে। জান্নাতের কথা ফেলতেও পারবো না, তাই নিচ থেকে গিটার এনে ছাদের মাঝখানে বসলাম। সবাই আমাকে ঘিরে বসে আছে। সবার সামনে জেরিন, পলাশ আর জান্নাত। কি গান গাইবো এটাই তো ভেবে কুল পাচ্ছি না। হঠাৎ আমার একটা গানের কথা মনে পড়লো। আমি সবার উদ্দেশ্যে বললাম, গানটা আমার বেস্ট ফ্রেন্ডদের ডেডিকেট করে গাইছি। আমি গান গাইতে শুরু করলাম। আমার গান শেষ হতে না হতেই হাততালি শব্দে পুরো ছাদ ভরে গেল। তারপর আমি পলাশের সাথে ছাদের এক কোণে গেলাম কিছু জরুরি কাজ নিয়ে কথা বলার জন্য। ওইদিকে জান্নাত জেরিনের সাথে গল্প করছে। এমন সময় জেরিনের এক বান্ধবী আমাদের কাছে আসলো। আমাদের বললে ভুল হবে, আমার কাছে আসছে। মেয়েটি আমাকে বলল, এক্সকিউজ মি। আমি আর পলাশ মেয়েটির দিকে তাকালাম। জি, কিছু বলবেন? মেয়েটি আমার দিকে ইশারা করে বলল, আপনাকে না, ওনাকে। রাশেদ, তুই থাক, আমি আসছি। আমি পলাশকে থামিয়ে বললাম, তুই দাঁড়া, কোথাও যাবি না। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপনার যা বলার আছে পলাশের সামনেই বলেন। তারপর বলা শুরু করলো, আমার নাম প্রিয়া, জেরিনের বেস্ট ফ্রেন্ড। আপনার গানের গলা অনেক সুন্দর। ধন্যবাদ। আমাদের কথা বলার মাঝে পলাশ জান্নাতের কাছে চলে গেল। প্রিয়া আবারও বলা শুরু করলো, সত্যি বলতে আমি আপনাকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি, আর আপনার গান শুনে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাও। আপনারা যা ভাবছেন তা না। আমি প্রিয়াকে থাপ্পড় দেইনি, জান্নাত প্রিয়াকে থাপ্পড় দিয়েছে। আসলে পলাশ জান্নাতের কাছে গিয়ে বলল, জান্নাত, সাদে ওই কোণে একটা মেয়ে রাশেদকে প্রবেশ করতেছে। তখন জান্নাতের অজান্তেই রাগ উঠে যায়। সে সোজা ছাদের শেষ কোণে এসে প্রিয়ার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমরা এই পাশে থাকায় বাকিরা আমাদের দেখতে পায়নি। জান্নাত তখন ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর সাহস কিভাবে হয় আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করার? আর একবার যদি তোকে রাশেদের আশেপাশে ঘুরতে দেখেছি, তাহলে তোর ট্যাং ভেঙে রেখে দিব। জান্নাত তো রেগে আগুন হয়ে গেছে। সত্যি বলতে আমি জান্নাতকে আজ পর্যন্ত এত রাখতে কখনোই দেখিনি।
জান্নাতের কথা শুনে প্রিয়া ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। আমি জান্নাতকে জিজ্ঞাসা করলাম, কিরে তুই প্রিয়াকে মারলি কেন? জান্নাত আর চোখে তাকিয়ে বলল, কেন, তোর কষ্ট হচ্ছে নাকি? তাহলে তোকেও কয়েকটা লাগিয়ে দিই। আরে না, আমি তো প্রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিতাম, কিন্তু তোর রেগে যাওয়ার কারণ তো আমি দেখতে পারছি না। আমি জানি না, তবে আমার বেস্ট ফ্রেন্ডের আশেপাশে কাউকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই কথা বলে জান্নাত সেখান থেকে চলে গেল। আমি পলাশের কান টেনে বললাম, কিরে তুই জান্নাতকে গিয়ে প্রিয়ার ব্যাপারে কেন বললি? আরে আমি তো দেখতে চেয়েছিলাম যে জান্নাতের মনে তোর জন্য কোনো ফিলিংস আছে কিনা। জান্নাত যেভাবে রেগে গিয়েছে তাতে আমি শতভাগ নিশ্চিত যে জান্নাতের মনে তোর জন্য কোনো না কোনো ফিলিংস আছে। আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললাম, ফিলিংস তো আছেই, তবে সেটা বন্ধুত্বের ফিলিংস। আরে বেটা, মেয়েদের মনে কখন যে কি চলে আসে মেয়েরা নিজেও বলতে পারে না। আমি পলাশের কথা মন দিয়ে ভাবতে লাগলাম, হয়তো পলাশের কথাই ঠিক। অন্যদিকে জান্নাত রুমে গিয়ে ভাবতে থাকে, আমি কেন প্রিয়াকে মারলাম? রাশিদকে যে কেউ ভালোবাসতে পারে, তাই বলে আমি রেগে গেলাম কেন? এসব ভাবতে ভাবতে জান্নাত ঘুমিয়ে পড়লো। পরদিন ধুমধাম করে জেরিনের বিয়ে হয়ে গেল। জেরিন অনেক কাঁদছিল। আমি শুনেছি মেয়েরা নাকি বিয়ের দিন অনেক কাঁদে, তাই বলে এত কাঁদে সেটা আমার জানা ছিল না। আর তাছাড়া জেরিনকে আমি কখনোই এত কাঁদতেও দেখিনি। পাহাড়ের মতো শক্ত মনওয়ালা জেরিনের বাবাও অনেক কাঁদলো। জেরিনকে বিদায় জানিয়ে যে যার মতো চলে গেল। আম্মু আব্বু আরো 2-3 দিন নাকি থাকবে, কিন্তু আমাদের প্ল্যান হলো পরের দিন সকালেই নিজ এলাকায় ফিরে যাব। তাই পরের দিন সবাইকে বিদায় জানিয়ে আমি জান্নাত আর পলাশ বেরিয়ে পড়লাম আমাদের সেই চিরচেনা শহরের দিকে। কয়েক ঘন্টার ব্যবধানে চলে আসলাম। যেহেতু ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে, তাই এখন সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার উপর জার্নি করে সবাই কিছুটা ক্লান্ত হয়ে গেছে। তারপর যে যার মতো নিজেদের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিলাম। এই কয়েকদিনে ঠিক মতো ঘুমাতেও পারিনি। ঘুম ভাঙলো বিকালের দিকে, তাও আবার পলাশের ফোন করায়। আমি বিরক্ত হয়ে ফোন ধরলাম। আমি কিছু বলার আগেই পলাশ বলল, রাশেদ শোন, এখনই জান্নাতের বাসায় চলে আয়। জান্নাতের সাথে একটা পিকনিকের আয়োজন করছি। এই কয়েকদিনের ফুর্তি কয়েক ঘন্টায় ভুলে গেলি যে এখন আবার পিকনিকের আয়োজন করার জন্য উঠে পড়ে লেগেছিস? আরে এটা আমার প্ল্যান না, জান্নাতের প্ল্যান। এখন জলদি আয়। কি আর করার, ফ্রেশ হয়ে জান্নাতের বাসায় চলে গেলাম। তারপর ছাদে চলে যাই। সেখানে বিশাল আয়োজন করে রেখেছে পলাশ। ছাদের মাঝখানে গ্যাস যা চুলা নিয়ে আসছে। আজকে জান্নাত কাবাব বানাবে, তার সাথে আড্ডা তো আছেই। সবকিছু করতে করতেই রাত নেমে আসলো। ছাদের এক কোণে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে আছি আমরা। সবাই কাবাব খাচ্ছি আর আড্ডা মারছি। আমি সাথে আমার গিটার নিয়ে আসছিলাম, আমার প্রিয় গান গাইলাম। আমাদের আড্ডা দেওয়ার মাঝখানে জান্নাত বলে উঠলো, রাশিদ, আমি তোর বড় কথাটা অনেক ভেবেছি। কোন কথা? তুই বললি না সেদিন প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো জীবনসঙ্গী আসবে, তাহলে আমার জন্য কেউ না কেউ আছে, শুধু তাকে খুঁজে পাওয়ার অপেক্ষা করতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে আমার জন্য আল্লাহ তাআলা যাকে পৃথিবীতে পাঠিয়েছে সে আমার আশেপাশে আছে, শুধু আমি তাকে চিনতে পারছি না। পলাশ তখন বিড়বিড় করে বলল, আশেপাশে না খুঁজে সামনে তাকালে তো পারিস। জান্নাত তখন পলাশের দিকে তাকিয়ে বলল, কিছু বললি? আরে তুই পলাশের কথা বাদ দে, তুই তোর লাইফ পার্টনারকে সময় মতো খুঁজে পাবি, শুধু অপেক্ষার ব্যাপার। কিন্তু তাই বলে আবার যেসব কাজে মনোযোগ দিস না, না হলে আগের বারের মতো আবার তোকে বাঁচাতে নাও থাকতে পারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আর ওইসব কাজের মধ্যে নেই বাবা। তোর কথা শুনে আমি পুরো নিষ্পাপ হয়ে গেছি। জান্নাতের কথা শেষ না হতেই আমি আর পলাশ জোরে জোরে হেসে ফেললাম, আর জান্নাত তো রেগে আমাদের মারতে লাগলো। তারপর আমরা যার যার বাসায় চলে গেলাম। পরদিন সকালে ভার্সিটি একসাথে গেলাম আমরা ক্যাম্পাসে বসে আছি, এমন সময় আকাশ দৌড়ে আমাদের কাছে আসলো আর এসে বলল, হাই এভরিওয়ান, এই কয়েকদিন তোমরা ভার্সিটিতে কেন আসোনি? আর জান্নাত, তুমি আমার ফোন ধরেনি কেন? আসলে আমরা সবাই রাশিদের কাজিনের বিয়েতে গিয়েছিলাম, আর সেখানে আমরা এত মজা করেছি যে ফোনের দিকে আমার কোনো খেয়ালই ছিল না। আমি তখন জিজ্ঞাসা করলাম, আকাশ তোমার কি খবর? আকাশ তখন হতাশ কণ্ঠে বলল, আর খবর এই কয়দিন যা না, মানে তোমাদের না দেখতে পেয়ে আমার কিছুই ভালো লাগছিল না। তোমরা আমাকে একবার বলেও তো যেতে পারতে, নাকি এখন আমাকে বন্ধু ভাবো না? আরে তেমন কোনো কথা না আকাশ, হুট করে রাশেদ আমাদের বলল। যখনই বলল তার ঠিক 2 ঘন্টা পরেই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই, তাই আর কাউকে জানানো হয়নি। ও বাদ দাও এসব, চলো আজকে আমরা ঘুরতে যাই কোনো জায়গায়।
পলাশ আর জান্নাত কিছু বলবে তার আগেই আমি বলে উঠলাম, না আকাশ, আমরা এই কয়েকদিন অনেক ঘুরেছি, এখন আমাদের হাতে একদম সময় নেই। কয়েক মাস পরেই আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা, আর তোমারও তো ফাইনাল এক্সাম খুব নিকটেই। আকাশ তখন অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো, যা কেউ খেয়াল না করলেও আমি করেছি। আমি এইসবে পাত্তাও দেই না। আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি তো বুঝতে পেরেছি যে আকাশ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেনি, সে এসেছে জান্নাতকে পেতে। তার নজর জান্নাতের দিকে অনেক আগে থেকেই ছিল। আকাশের সাথে কথা বলে আমরা ক্লাসে চলে যাই। এইভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। আকাশকে সরাসরি জান্নাতের থেকে দূরেও রাখতে পারি না। মাসের পর মাস কেটে যায় চোখের পলকেই। সময়কে তো আর আটকানো যায় না, সময় নিজের আপন গতিতেই চলে। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল, তাই এইসবে মনোযোগ কম দিলাম। পরীক্ষা বরাবরের মতোই ভালো হলো। আমরা সবাই ফাইনাল ইয়ারে উঠলাম। ভেবেছিলাম আকাশ নামের অপরটা ফাইনাল পরীক্ষা দিয়ে বিদায় হবে, কিন্তু না, সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করা শুরু করে আর আমাদের ভার্সিটিতেই মাস্টার ডিগ্রি করার জন্য ভর্তি হয়। জান্নাত আর আকাশের মধ্যে যতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, তারা আরো কাছে এসে পড়ে। তাই আমি ভাবলাম যে সরাসরি জান্নাতকে আমার মনের কথা খুলে বলবো। আজকে ভার্সিটিতে খুব তাড়াতাড়ি আসলাম। জান্নাতকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ের বেঞ্চে জান্নাতকে দেখতে পেলাম, কিন্তু তার সাথে আকাশও আছে। এইটা দেখে আমার মন কিছুটা খারাপ হয়ে গেল। তবে তারা কি কথা বলছে তা শোনার জন্য আমার আগ্রহ জন্মালো, তাই আমি একটা গাছে আড়ালে লুকিয়ে পড়লাম। আকাশ জান্নাতকে জিজ্ঞাসা করলো, জান্নাত, তুমি কি জীবনে কাউকে ভালোবাসেনি? জান্নাত তখন হেসে উত্তর দিল, ভালোবাসার আমি কত ছেলেকে নাকের টকায় নাচিয়েছি তার হিসাব নেই। তবে রাশেদের এক কথাই আমি এইসব কাজ ছেড়ে দিয়েছি। সত্যি বলতে রাশেদ আর পলাশের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আকাশ তখন নাটকীয় ভঙ্গিতে বলল, তুমি ঠিকই বলেছো। তবে রাশেদ আর পলাশের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। দুজনেই আমার কাছে মানুষ, দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড। আমি যখন দুঃখে থাকি তখন পলাশ তার উদ্ভট কাণ্ড করে অথবা কথা বলে আমার মুখে হাসি আনার চেষ্টা করে, আর অন্যদিকে রাশেদ আমার দুঃখটাকে নিজের দুঃখ মনে করে সেই দুঃখে ভাগ বসায়। তবুও সত্যি বলতে আমার লাইফে রাশেদের অবদান অনেক বেশি। সে না থাকলে বোধহয় আমি এতদিনে অনেক ছেলের মন ভেঙে দিতাম। আচ্ছা ধরো পলাশ অথবা রাশেদ একসময় তোমাকে প্রপোজ করে বসলো, তখন তুমি কি করবে? আকাশের কথা শুনে আমি আর জান্নাত দুজনেই চমকে উঠি। তার মানে আকাশ জানে আমি জান্নাতকে ভালোবাসি, তাই সে ঘুরিয়ে ফিরিয়ে জান্নাতের মনের কথা জানার চেষ্টা করছে। জান্নাত তখন ভ্রু কুঁচকে বলল, এটা কোন ধরনের কথা আকাশ? আরে এটা তো কথার কথা, তুমি বলো না কি করবে। জান্নাত তখন কিছু একটা ভেবে বলল, প্রথমে তো পলাশের এত সাহস নেই আমাকে প্রপোজ করার। পলাশকে কতই না মারি, অত্যাচার করি, তাও আমাকে নিজের বেস্ট ফ্রেন্ডের জায়গা থেকে এক চুলও সরাবে না। আর রাশেদের প্রসঙ্গে যদি আসি, তাহলে বলবো রাশেদ শুধু আমার বন্ধুই না, বরং আমার সুখ দুঃখে পাশে থাকা এক পরম বন্ধু। শেষ এমন কোনো কাজই করবে না যাতে আমাদের বন্ধুত্ব ভেঙে যায়। তবে রাশেদের মনে যদি আমাকে নিয়ে কোনো ফিলিংস জন্মে থাকে, তাহলে সে আমাকে সরাসরি বলুক, আমি তারপর নয় ভেবে দেখব। এই কথা বলে জান্নাত ক্যাম্পাসে চলে গেল। আকাশও নিজের ক্লাসে চলে যায়, আর আমি সেইখানে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমি নিজেই আনমনে বলে উঠলাম, আমি কি জান্নাতকে ভালোবেসে কোনো ভুল করে ফেলেছি? আমি যদি জান্নাতকে নিজের ফিলিংস বলতে যাই, তাহলে আমাদের বন্ধুত্বও নষ্ট হয়ে যেতে পারে। এর থেকে থাক না কিছু কথা মনের ভিতরে, বন্ধু হয়ে না হয় থাকি সারা জীবন। সময় হলে আমাদের মিলন হবেই এক সময়। কথাগুলো ভেবে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়েও আমার তেমন মন বসলো না, তাই কাউকে না জানিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সেই পুকুর পাড়ে গিয়ে বসলাম। জান্নাতের বলা প্রত্যেকটা কথা আমার কানে এখনো ভাসছে। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। এখন থেকে আমার একটাই টার্গেট, আর সেটা হলো পড়ালেখা করে বড় কিছু হওয়া, তারপর না হয় জান্নাতের সামনে আসবো। এইসব ভেবে আমি বাসায় চলে গেলাম। সেদিন থেকে আমি পুরো পাল্টে গেলাম। এখন আর সময় নষ্ট করি না, সারাদিন শুধু পড়ি আর পড়ি। পলাশ আর জান্নাতের সাথে দেখা করাও কমিয়ে দিয়েছি, কথা বলাও তেমন হয় না। ভার্সিটির কথা বললেও আমি শুধু হ্যাঁ বা হুম বলি। আর এদিকে আমি না থাকায় আকাশের সুযোগ পেয়ে গেল। সে সারাক্ষণ জান্নাতের সাথে আঠার মতো লেগে থাকে, সবকিছুই আমার নজরে পড়ে। তবে আমি দেখতে চাই আমার ভালোবাসা কি সত্যি নাকি মিথ্যা। আমি শুনেছি যে ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে পৃথিবীর সব শক্তি নাকি সেই ভালোবাসার মিলন ঘটাতে সাহায্য করে। এইভাবে অনেক মাস কেটে গেল। একদিন পলাশ আমাকে জোর করে নিজের বাসায় নিয়ে আসলো। পলাশ তখন জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে সত্যি করে বল। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সব ঘটনা পলাশকে খুলে বললাম।
করবে? আমার তো এখন মনে হচ্ছে রাশেদ আমাদের নিজের বন্ধু বলেই ভাবেই না। যদি ভাবতো তাহলে এত মাস আমাদের অবহেলা করে চলতে পারতো। আমি এবার নিজের মুখ খুললাম। আমি বললাম, তুই যা ভাবছিস তা নয়, আসলে আমার মাথায় অনেক প্রেশার, তুই বুঝবি না এখন। পরীক্ষার পর তোকে সব খুলে বলবো। এইসব বলায় সেই স্থান ত্যাগ করলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন এসে পড়লো। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়লো। পরীক্ষার দিনগুলো অনেক কঠোরভাবে কেটেছে। পরীক্ষা ভালোভাবে দিতে পারলেও মনের ভিতর একটা ভয় থেকেই যাচ্ছে আমার। রেজাল্টের দিন সবাই হুমড়ি খেয়ে পড়ছে রেজাল্ট দেখার জন্য। অনলাইনে রেজাল্ট দেখার চেয়ে নিজ ভার্সিটিতে এসে রেজাল্ট দেখার মজাই আলাদা। প্রিন্সিপাল স্যার অ্যানাউন্স করলেন, তোমাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। তোমরা সব অনেক ভালো রেজাল্ট করেছো। তবে বরাবরের মতো এই ভার্সিটির গর্ব রাশেদ এবার অভাবনীয় রেজাল্ট করেছে। সে শুধু এই ভার্সিটিতে নয়, বরং আমাদের ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে। তার জন্য আমার ও আমার ভার্সিটির পক্ষ থেকে শুভকামনা রইল। স্যারের অ্যানাউন্সমেন্ট শুনে সবাই আমাকে অভিনন্দন জানালো। পলাশ তো আমার গলা জড়িয়ে ধরে বলল, জিও গুরু, তুমি তো ফাটিয়ে দিয়েছো একেবারে। তোর রেজাল্ট তুইও খুশি আর আমিও খুশি। এখন মনের কথা মন থেকে বের করে জান্নাতকে বলবি। আজই জানাবো তাকে। তাহলে আর তারা কিসের, দ্রুত যা। আমি জান্নাতের কাছে যাওয়ার আগে একবার প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। তিনি আমাকে ডেকেছেন কিছু জরুরি কথা বলার জন্য। প্রিন্সিপাল স্যার আমাকে দেখে বলেন, রাশেদ, তোমাকে প্রথমে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য। ধন্যবাদ স্যার। ও হ্যাঁ, তোমাকে যে কথা বলার জন্য ডেকেছিলাম তা হলো তুমি স্কলারশিপ পেয়েছো আমেরিকার এক ভার্সিটি থেকে। তুমি তো জানো বিদেশে বড় বড় কলেজ ভার্সিটিরা বিভিন্ন দেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের নিজ ইনস্টিটিউটে নিয়ে আসার জন্য স্কলারশিপ দেয়, আর এবার তাদের নজরে তুমিও পড়েছো। তোমার তো ভাগ্য খুলে গেল। আমি কিছু একটা ভেবে বললাম, স্যার আমার পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব না। কিন্তু কেন রাশেদ? এত ভেবেচিন্তে আমাকে জানিও। ওকে। তারপর আমি প্রিন্সিপাল স্যারের থেকে অনুমতি নিয়ে জান্নাতের সাথে দেখা করার জন্য বের হলাম। আশ্চর্যের কথা হলো সে আমাকে তার বাসার ছাদে নিচ থেকে ডেকেছে। আমি তো দৌড়ে গেলাম জান্নাতের বাসায়। ছাদে ওঠার পর জান্নাত দৌড়ে আমার কাছে আসে। কি রেজাল্ট করলি রাশিদ, পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো। তোর রেজাল্টও অনেক ভালো হয়েছে। সে যাই হোক, আমি তোকে একটা কথা বলতে চাই। আমি তোকে একটা কথা বলতে চাই, কিন্তু আমারটা আগে শুনতে হবে। না, আগে আমারটা শুনতে হবে। ঠিক আছে, একসাথে বলি। আমি কিছু বলার আগেই জান্নাত বলল, আমি আমার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছি। জান্নাতের এমন কথা শুনে নিমেষেই আমার দুনিয়া কেমন যেন উলটপালট হয়ে গেল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কাকে পেয়েছিস? তুই আমাকে অনেক বোঝানোর পর আমি শুধু আমার লাইফ পার্টনারকে খুঁজে বেরিয়েছি। তবে আমি জানতাম না যে সে আমার এত কাছে ছিল। সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকাশ। আমার মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। জান্নাত আবারও বলা শুরু করলো, জানিস রাশেদ, তোর অনুপস্থিতিতে আমাকে কুড়ে কুড়ে খেত। তখন আকাশ আমাকে সামলিয়েছে। কবে যে সে আমাকে ভালোবেসে ফেলেছে আর আমি তাকে ভালোবেসে ফেলেছি জানি না। আর সে আমাকে প্রপোজ করেছে, তাও আবার ডাইরেক্ট বিয়ের জন্য। আমি সাথে সাথে হ্যাঁ বলিনি, তবে আমিও খুব এক্সাইটেড। আমি আকাশকে জড়িয়েছি, আমি আকাশকে জানিয়েছি, আর সন্ধ্যায় তাকে জানাবো। তুই কি বলিস, আমার সাথে আকাশের জড়ি কেমন হবে? আমি নিজেকে অতি কষ্টে সংযুক্ত রেখে বললাম, একেবারে পারফেক্ট জুড়ি হবে। আর তোকে যে পাবে সে সত্যি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান ছেলে হবে। এমন করে কেন বলছিস? আমি কি এত মহান নাকি? তুই মহান না। প্রতি শুক্রবারে তুই পথ শিশুদের খাবার দান করিস। মাসে অন্তত একবার হলেও বৃদ্ধাশ্রমে গিয়ে সবার সাথে আড্ডা মেরে সবার দুঃখ দূর করে দিস। তোর আপনজন হোক বা দূরের কেউ, কার সাথে অন্যায় হলে তুই এগিয়ে যাস সবার আগে। সবার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে জানিস সমানভাবে। তোর মনে আছে একবার তুই আমার বাইক চালাতে গিয়ে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলি। তোর হাত পা ছিলে রক্তাক্ত হয়ে গিয়েছিল, তবুও তুই সেই আহত কুকুরটাকে নিয়ে পশু হাসপাতালে গিয়েছিলি। তোর সেই পিকনিকের কথা মনে আছে? আমরা বান্দরবন গিয়েছিলাম। সেইখানে আমরা এক তুফানের কারণে জঙ্গলে আটকে গিয়েছিলাম। তখন আমাদের কাছে খুবই অল্প খাবার আর পানি ছিল। তখন একজন গরিব বৃদ্ধা আমাদের কাছে খাবার সাহায্য চায়। তুই তোর শেষ খাবারটুকু বৃদ্ধাকে দিয়ে দেস। যে মেয়ে সবার জন্য এত ভাবে, সে তার স্বামীর কতই না খেয়াল রাখবে। তাহলেই আকাশে তো এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান ছেলে হলো না? আমি কথাগুলো বলেই পিছনে ঘুরে দাঁড়ালাম। কথাগুলো বলার সময় আমার চোখের কোনো অশ্রু জমে গিয়েছিল।
আমি হাতের উল্টো পাশ দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেললাম যাতে জান্নাত আমার কান্না না দেখতে পারে। আমি পুনরায় বললাম, যাই হোক জান্নাত, আমাকে যেতে হবে এখন। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার লাইফ। ভালো থাকিস, পরে দেখা হবে। এই বলে আমি বেরিয়ে গেলাম। জান্নাত ছাদে দাঁড়িয়ে এক মনে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে এখনো এক ঘরের মধ্যে আছে। আমি যখন তাকে কথাগুলো বলছিলাম তখন সে এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়েছিল। সে ভাবতেও পারছে না আমি তাকে এত ভালো করে চিনি। জান্নাত যে কেমন মানুষ এটা সে নিজেও আজ পর্যন্ত জেনে উঠতে পারেনি। তবে আমি জান্নাতকে সম্পূর্ণ চিনি ও জানি। সে আনমনে ভেবে উঠল, রাশিদ আমাকে এত ভালো করে চিনে, রাশিদের এত ভালো করে আমার সম্পর্কে আমাকে বলল যেন আমি তার কাছে একটা খোলা বইয়ের মতো, যখন খুশি আমার মনের কথা বুঝতে পারে। হ্যাঁ ঠিকই তো, আমার যখনই মন খারাপ হয় সবার আগে রাশিদই ছুটে এসে আমার সব দুঃখ দূর করার চেষ্টা করে। কিন্তু একটা মানুষ এত ভালো করে অপর পাশের মানুষটিকে কিভাবে জানতেও চিনতে পারে? এটা তখনই ঘটবে যখন সেই মানুষটি অপর পাশের মানুষটিকে মনে প্রাণে ভালোবাসবে। তার মানে কি রাশিদ আমাকে ভালোবাসে? আচ্ছা, আমি কি সত্যি আকাশকে ভালোবাসি, নাকি আকাশের জন্য ফিলিংস আমার কাছে শুধু আবেগ যাকে আমি ভালোবাসার নাম দিচ্ছি? তাহলে আমি কাকে ভালোবাসি? আচ্ছা, আমি কি আকাশকে মনে প্রাণে ভালোবাসি? না, আমার কাছে তো এমনটা কখনো লাগেনি। আকাশকে শুধু আমার ক্রাশ বলতে পারি। আচ্ছা, রাশিদ আমাকে যেভাবে খোলা বইয়ের মতো পড়তে পারে আমি কি তাকে সেইভাবে পড়তে পারি? হ্যাঁ, রাশিদের প্রত্যেকটা মনের কথা আমি সহজেই বুঝতে পারি। বর্তমানে রাশিদের মনে প্রচন্ড ব্যাকুলতা চলছে। সে যখন এখান থেকে চলে গেল আমি তার চোখে স্পষ্ট অশ্রুজল দেখতে পেয়েছি। তার মানে কি সে কাঁদছিল? কিন্তু কেন কাঁদবে? আমার আর আকাশের কথা শুনে কাঁদছিল না তো। তাহলে কি রাশিদ আমাকে ভালোবাসে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে। তবে আমি কাকে ভালোবাসি? জেরিনের বিয়ের সময় প্রিয়া রাশিদকে প্রপোজ করায় আমি অনেক রেগে যাই, কিন্তু কেন রেগে যাই সেটা তখন বুঝতে পারিনি। আমি বিগত কয়েক বছর রাশিদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যাতে কোনো মেয়ে রাশিদের আশেপাশে না ঘেঁষতে পারে। সেটা কি শুধু বন্ধুত্বের খাতিরে, নাকি অন্য কিছু? রাশিদের পাশে অন্য কোনো মেয়ে ঘেঁষলে আমি সহ্য করতে পারি না। তাহলে এর নামে কি ভালোবাসা? জান্নাত এতক্ষণ নিজেকে নিজেই এই কথাগুলো বলল। হঠাৎ তার চোখ ঝলমল করে, তার চোখে পানি। সে অজান্তেই আমাকে কষ্ট দিয়ে ফেলেছে, এটা ভাবতেই তার বুকে কষ্ট ফেটে যাচ্ছে। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি জান্নাতের বাসা থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আমেরিকা যাওয়ার ব্যাপারে সব কথা বলে নিলাম। বাসায় গিয়ে আম্মু আব্বুকে আমেরিকা যাওয়ার কথা বললাম। তারাও অনেক খুশি যে আমি এত বড় সুযোগ পেয়েছি। আবার দুঃখ পেয়েছি যে 1 বছর পর আমি তাদের থেকে দূরে থাকবো। পলাশের সাথে দেখা করে সব জানালাম। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর সে বলল, দোস্ত, অন্তত তো জান্নাতকে একবার বলে যা। আরে দোস্ত, জান্নাতের সামনে গেলে আমি আর নিজেকে আটকে রাখতে পারবো না, একেবারে ভেঙে যাব। তুই জান্নাতকে কিছু একটা বলে দিস। জান্নাত আর আকাশকে একসাথে দেখার মানসিকতা এখন আমার নেই। সব আত্মবল ভেঙে চোরমার হয়ে গেছে। যাই হোক, তুই সাবধানে থাকিস আর জান্নাতের দিকে খেয়াল রাখিস। মাত্র একটাই তো বছর, ফোনে যোগাযোগ তো হবেই। এখন যাই রে, অনেক কাজ করতে হবে। আগামীকাল সকাল 8টায় ফ্লাইট। এয়ারপোর্টে এগিয়ে দিবি না আমাকে? পলাশ কিঞ্চিত হেসে বলল, তোর সাথে আমি জাহান্নাম পর্যন্ত যেতে প্রস্তুত, আর এ তো সামান্য এয়ারপোর্ট। আমিও পলাশকে জড়িয়ে কেঁদে দিয়ে ফেললাম। পরদিন সকালে জান্নাত ছুটে পলাশের কাছে আসে। জান্নাত উৎকণ্ঠিত হয়ে বলল, রাশিদের নাম্বার বন্ধ পাচ্ছি। রাশিদ কোথায় আছে জানিস কিছু? তার সাথে আমার অনেক জরুরি কথা আছে। পলাশ জান্নাতের উপর আগে থেকেই রেগেছিল। সে খানিকটা চিৎকার দিয়ে বলল, রাশিদ নেই, চলে গেছে আমাদের ছেড়ে। জান্নাত তখন চোখ বড় বড় করে পলাশের দিকে তাকালো আর বলল, চলে গেছে মানে কি? পলাশ দুনিয়ার চিৎকার করে বলল, রাশিদ আমেরিকা চলে গেছে আমাদের ছেড়ে। স্কলারশিপ পেয়েছে, সেখানে চলে গেছে। তবে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো তোমাকে ভুলে যাওয়া। ছেলেটা পাগলের মতো তোমাকে ভালোবাসতো, আর তুই সহজ সরল মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। পলাশের কথা শুনে জান্নাত সেখানেই বসে বলল। তার চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা, যে ধারা সহজেই থামবার না। জান্নাতের আজ সব খালি খালি মনে হচ্ছে। জান্নাতের শরীর থেকে তার প্রাণ যেন আলাদা করে নেওয়া হয়েছে। পলাশও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এটাই আমাদের পরিণতি। সত্যি বলতে বাস্তব গল্পের চেয়ে অনেকটা ভিন্ন। বাস্তবতা তো এমন হতে পারতো। আমি এয়ারপোর্টে যাওয়ার ঠিক মুহূর্তে জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা আমাকে জানিয়ে
আমার আমেরিকা যাওয়ার পথ বন্ধ করে দিল। কিন্তু বাস্তবে যে এমনটা হওয়া অসাধ্য ব্যাপার। এইসব ভেবেই আমি পাড়ি জমালাম এক অচেনা দেশে, যে দেশে রয়েছে আমার আগামী 1 বছরের ভবিষ্যৎ। সময়ের কাটার গতি এখানে এসে আরো দ্রুত হয়ে গেল। ধীরে ধীরে নতুন দেশ, নতুন পরিবেশ খাপ খেয়ে এখানকার একজন হয়ে উঠেছি। নতুন দেশে হয়েছে নতুন প্রতিবেশী, নতুন ভার্সিটিতে পেয়েছি নতুন প্রফেসর, পেয়েছি নতুন বন্ধু বান্ধব। কিন্তু আমার মন থেকে মুছে যায়নি আমার প্রাণের থেকে প্রিয় আমার বন্ধু পলাশ ও আমার ভালোবাসা জান্নাত। কিন্তু জান্নাত এখন আমার নয়, অন্য কারো হয়ে গেছে। দেশ ছেড়ে চলে আসার পর পলাশের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। জান্নাতের ব্যাপারে কিছু প্রশ্ন করলেই সে এড়িয়ে যায়, তাই তাকে জান্নাতের ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করি না। আকাশের নাম্বার না থাকা সরাসরি জান্নাতের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তবে সে আমার ফোন এই কেটে দেয়। অসংখ্যবার ফোন করেছি, কিন্তু একবারও ধরার প্রয়োজন মনে করে না। অবশ্য আমি জান্নাতের রাগ সম্পর্কে জানি, আর এখন সে আমার উপর রেগে আছে। তার রেগে যাওয়াটাই স্বাভাবিক। জান্নাতকে না বলে আমি দেশ ছেড়েছি, এটা জান্নাতের ছোট্ট মনটাকে অনেক গভীরভাবে আঘাত করেছে। তবে দেশে গেলে জান্নাত আর আকাশকে একসাথে দেখতে হবে, এই জন্য নিজেকে ভিতর থেকে মানসিকভাবে প্রস্তুত বানাচ্ছি। নিজেকে প্রস্তুত করতে আমার অনেক সময় লাগবে, তাই আমি এই দেশেই সময় কাটাচ্ছি। এই দেশে আমাকে বিরক্ত করার মতো কেউ নেই। 1 বছর পর জান্নাত গায়ে চাদর জড়িয়ে নিজের বাসার ছাদে এসে দাঁড়ালো। শীতকালে শীতল বাতাস শরীরটাকে কাঁপিয়ে তুলল, তাই ভোরবেলা শীতের বাতাস উপভোগযোগ্য। তবে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সঙ্গী তার পাশে নেই। হয়তো তার ভুলের জন্যই আমি জান্নাতকে ছেড়ে চলে গেছি, কিংবা আমার নিজের দোষে। তবে এখন জান্নাতের অপেক্ষার দিন শেষ, কারণ আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, যা জান্নাত পলাশের মাধ্যমে জানতে পেরেছে। এই 1 বছর জুড়ে জান্নাত নিজের ব্যাপারে কোনো আপডেট আমাকে জানতে দেয়নি। আকাশকে জানতে সেই দিনই না করে দিয়েছিল যেদিন জান্নাত আমার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে। জান্নাত নিজেই বলল, অনেক অপেক্ষা করেছিস রাশেদ, এবার আমার আর তোর কাছে আসার সময় হয়ে গেছে। নিজের মনের মধ্যেই কথাগুলো ভেবে একটা প্রশান্তির হাসি দিল সে। কিছুদিন আগেই আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, মোটামুটি ভালো রেজাল্ট করেছি। এই রেজাল্ট নিয়ে দেশে গেলে প্রাইভেট কোম্পানির সর্বোচ্চ পদে চাকরি পাবো, আর যে কোনো বাবা মা তার মেয়েকে নির্দ্বিধায় আমার সাথে বিয়ে দিতে রাজি হবে। তবে এই সবে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আরো কিছুদিন এই দেশে থাকতে চাই। বাংলাদেশে ফিরে গেলেই আবার সেই চিরচেনা মায়াবী মুখটাকে দেখে আমি আবার দুর্বল হয়ে যাব। এই 1টা বছর আমি নিজেকে প্রস্তুত করেছি যাতে জান্নাতের সামনে দুর্বল না হয়ে পড়ি। তবুও মনে সন্দেহ জাগে বারবার। এদিকে আম্মু, আব্বু আর পলাশ আমাকে ফোন করে আমার কানের পোকাগুলো মেরে ফেলেছে। তাদের একটাই কথা, আর সেটা হলো দেশে ফিরে আসা। তাই ভাবলাম অনেক তো হলো, এবার না হয় দেশেই ফিরে যাই। এসব ভেবে আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় লিন্ডা এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে লিন্ডাকে ছাড়িয়ে নিই নিজের থেকে। লিন্ডা বাংলাদেশি বংশোদ্ভূত এবং আমেরিকান নাগরিক। লিন্ডা আমার সাথে মাস্টার্স কমপ্লিট করেছে। তার পাগল করা হাসি দেখে যে কেউ তার উপর ফিদা হয়ে যেতে পারে, তবে আমি নই। অবশ্য লিন্ডা আমাকে ভালোবাসে অনেক আগে থেকেই, তবে তার প্রপোজাল রিজেক্ট করে দেই আমি এবং নিজের বন্ধু ভেবে আমি তাকে আমার আর জান্নাতের ব্যাপারটা সবটা খুলে বলি। জান্নাতকে তো আমি পাবো না, তবে জান্নাত ব্যতীত কাউকে নিজের মনটাও যে দিতে পারবো না। আমি লিন্ডাকে চোখ রাঙিয়ে বললাম, হচ্ছেটা কি লিন্ডা? লিন্ডা স্বাভাবিকভাবেই উত্তর দিল, রাশেদ, কতবার বলেছি আমি তোমাকে যে তুমি আমাকে মেনে নাও, কিন্তু না, তুমি তোমার জান্নাতকে নিয়েই পড়ে রয়েছো। আর এই দিকে তোমার দেশে যাওয়ার তারিখও নিকটে এসে গেছে। লিন্ডা, তোমাকে আমি কতবার বলবো আমি যে জান্নাতকে ছাড়া? আমাকে বলতে না দিয়ে সে নিজেই বলা শুরু করলো, হ্যাঁ জানি তো, এখন আমিও হাল ছেড়ে দিয়েছি। শোনো, আমিও তোমার সাথে বাংলাদেশে যাব। আমি ব্রুকুসকে জিজ্ঞাসা করলাম, কি? কিন্তু কেন? নিজের দেশে পা রাখার জন্য কি আর কোনো কারণ আছে নাকি? অগত্যা তাকে নিয়ে বাংলাদেশে ফেরার প্ল্যান করলাম। তাই ভোর হতেই আমেরিকান বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেই। দীর্ঘ পথ অতিক্রম করে আজ নিজ দেশের মাটিতে পা রাখলাম। জান্নাত যখন আমার দেশে ফিরে আসার খবর জানতে পারলো, তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলিয়ে নিল। সে কারণ বেশি খুশি হওয়া ভালো না। এই 1টা বছর জান্নাতের মনে যে অনুভূতিগুলো জন্মেছে তা আমার সাথে বিনিময় করার সময় হয়ে এসেছে। দীর্ঘ পথ ও দীর্ঘ সময় পেরিয়ে নিজ দেশে পা রাখলাম। সবকিছু চেকিং করে আমি আর লিন্ডা বের হলাম এয়ারপোর্ট থেকে। শত শত ভিড়ের মাঝে পলাশের চেনা মুখটাকে খুঁজে পেতে কষ্ট হলো না, তবে পলাশের সাথে সেই চিরচেনা মুখ জান্নাতকেও দেখতে পেলাম। লিন্ডা হুট করেই আমার হাত জড়িয়ে ধরে বলে, রাশেদ মাইন্ড করবে না। জান্নাতের মনে তোমার জন্য যদি কোনো ফিলিংস থাকে, সে নিশ্চয় তোমার সাথে আমাকে দেখে জ্বলবে।
আমি আর কিছুই বললাম না, পলাশের দিকে এগিয়ে গেলাম। জান্নাত আমার সাথে আরেকটি মেয়েকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো, তবে রাগ নিজের মধ্যেই দমিয়ে রেখে কষ্ট অভিমানে সেখান থেকে চলে গেল। জান্নাতের এইভাবে চলে যাওয়া দেখে আমি ভেবাচাকা খেয়ে গেলাম। জান্নাতের ব্যাপারে না হয় পরেই ভাবা যাবে। আমি লিন্ডার হাত ছাড়িয়ে পলাশের কাছে গেলাম। আমাকে দেখেই পলাশ জড়িয়ে ধরলো। পলাশ আমাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস বন্ধু? আমি তো ভালো আছি, কিন্তু তুই অনেকটা চিকন হয়ে গেছিস। ডায়েট করা শুরু করেছিস নাকি? আরে না, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, এত কাজের প্রেশার যে ওজন এমনিতে কমে গেছে। আমি পলাশের কথা হেসে দিলাম। হাসি থামিয়ে পলাশ আমাকে জিজ্ঞেস করলো, মেয়েটা কে রে? এ হলো লিন্ডা, আমার ফ্রেন্ড। আর লিন্ডা, তোমাকে যার কথা বলতাম, আমার জানের জিগার দোস্ত, এই হলো পলাশ। পলাশ আর লিন্ডা হ্যান্ডশেক করে ভাব বিনিময় করলো। আমি পলাশকে জিজ্ঞেস করলাম, জান্নাত এইভাবে চলে গেল কেন? আর জান্নাতের সাথে আকাশকে দেখতে পেলাম না তো। আকাশের ব্যাপারটা আমি বলতে পারবো না। জান্নাতের সাথে আকাশের কোনো যোগাযোগ নেই, কারণ তুই সেটা জান্নাতের মাধ্যমে জানতে পারবি। আর তুই তো জানিস যে জান্নাত তোর সাথে যা করেছে তা কোনো মেয়েই সহ্য করতে পারবে না। আমার জানা মতে জান্নাতের বয়ফ্রেন্ড আছে, তাহলে সে রাশেদের ব্যাপারে এত সেনসিটিভ কেন? শেষের লাইনটা ফিসফিসিয়ে বলল, তা চল বাসায় যাই। আর লিন্ডা, তুমি কিন্তু আমার বাসায় থাকবে। না রাশেদ, এখানে আমার আঙ্কেল আন্টি আছে, তাদের বাসায় উঠবো আমি, আর পরে তো দেখা হবেই আমাদের। ঠিক আছে, গুড বাই। লিন্ডাকে বিদায় জানিয়ে আমি পলাশের বাইকে উঠে পড়লাম। পলাশ এখন ঠিক মতোই বাইক চালাতে পারছে। আমি প্রফুল্লিত হয়ে বললাম, দোস্ত, তুই তো দেখি পাক্কা বাইক চালাতে পারিস এখন। হ্যাঁ, ট্রেনিং সেন্টার থেকে শিখেছি। তা দোস্ত, তোর সাথের মেয়েটা না আমার হ্যাপি পছন্দ হয়েছে, একটু সিটিং করে দিবি? আমি কিঞ্চিত হেসে বললাম, কথা মন্দ বলিসনি, তোর সাথে লিন্ডার সেটিং হলে অন্তত সে আমার পিছু ছেড়ে দিবে। পলাশ তখন ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, তার মানে লিন্ডা তোকে ভালোবাসে? ভালোবাসতো, তবে জান্নাতের ব্যাপারে তাকে সবটা বলার পর সে চুপ হয়ে গেছে। তাহলে তো আমার লাইনটা ক্লিয়ার। তারপর পলাশ আমাকে আমার বাসায় নামিয়ে নিজের বাসায় চলে যায়। আমি আম্মু আব্বুর সাথে দেখা করলাম। ওনারা আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে। আমি আম্মু আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের কিছু বলিনি আমার দেশে ফেরার কথা। সে যাই হোক, আমি পরের দিন বিকালে নিজের আড্ডাখানায় চলে গেলাম। এই আড্ডাখানায় আগে কতই না আড্ডা দিয়েছি আমরা তিনজন মিলে, তবে এখন আড্ডাখানার পরিবেশ দেখে মনে হচ্ছে অনেক মাস ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই জায়গাটি। কিছুক্ষণের মধ্যে পলাশও এসে পড়লো। আমি পলাশকে জিজ্ঞাসা করলাম, কিরে বন্ধু, আড্ডাখানায় এরকম অবস্থা কেন? আর অবস্থা, তুই যাওয়ার পর জান্নাত আর আমি এখানে কখনো আসিনি। জান্নাত তো সবসময় মনমরা হয়ে থাকতো। কেন, জান্নাত কি আকাশের সাথে সুখী নেই? তুই নিজে জিজ্ঞেস করে নে। পলাশ ইশারায় আমাকে পিছনে তাকাতে বলে। আমি পিছনে তাকিয়ে চমকে উঠি, কারণ আমার পিছনে জান্নাত অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই জান্নাত ঠাস করে থাপ্পড় মেরে আমার গাল গরম করে দিল। আমার কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। আমি গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, তুই আমাকে মারতে পারলি? চুপ, একদম চুপ। যে কিনা সকাল হতে না হতেই দেশ ছাড়ে, তার সাথে এমন আচরণই করা উচিত। জান্নাত রাগে ফুসফুস করছে, তাই কথা ঘোরানোর জন্য বললাম, কেমন আছিস? আকাশ কোথায় দেখছি না যে? বিয়ে করেছিস নাকি? আমি আসার পর করার চিন্তা করেছিস? আবারও ঠাস করে অপর গালে থাপ্পড় খেলাম। দু গাল লাল হয়ে গেছে। আশেপাশের পাবলিক বিনা পয়সায় শো দেখছে। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিচু কণ্ঠে বললাম, আবার মারলি? জান্নাত কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। একটুর পর আমার শার্ট ভেজা অনুভব করলাম। আমি বিস্মিত কণ্ঠে বললাম, জান্নাত, তুই কাঁদছিস? কাঁদতে কাঁদতে রাশেদ, তুই যাওয়ার পর এমন কোনো দিন নেই যে জান্নাত কাঁদেনি, কিন্তু গত 2 মাস ধরে জান্নাত কাঁদেনি। আজকে কাঁদতে। জান্নাত আমাকে ছেড়ে দিল। আমি বললাম, আরে কাঁদছিস কেন, এটা তো আগে বল। তুই আমাকে একা রেখে কেন চলে গেলি রাশিদ? তোকে অনেক মিস করেছি রে। তুই আমাকে ভালোবাসতে কথা কেন বলিসনি? তুই যতটা না কষ্ট পেয়েছিস, আমি ততটাই কষ্ট পেয়েছি। আমি যখনই কোনো ভুল পথে পা দিই, তখনই তুই আমাকে সঠিক পথে নিয়ে আসিস। আর সেই দিনও আকাশের জন্য ফিলিংস আমার জন্য শুধু আবেগ ছিল, এটা তুই আমাকে অজান্তেই বুঝিয়ে গেছিস। ভালোবাসা তো একটা অনুভূতি। কাউকে ভালোবাসতে হলে আগে থেকে খোলা বইয়ের মতো বুঝতে হয়, এমন কিছু জানতে হয় যা সে নিজেও জানে না। তেমনি তুই আমার সম্পর্কে যা জানিস তা বোধহয় আমিও জানি না। তুই আমাকে ভালোবাসার আসল মানে বুঝিয়েছিস। জাস্ট আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আই লাভ ইউ। হ্যাঁ রাশিদ, তুই যাওয়ার পর প্রতিটা মুহূর্ত আমি তো চিন্তায় কাটিয়েছি।
তুই যদি বলিস আমি তোকে মিস করেছি কিনা, তাহলে আমি বলবো মিস তো তাকে করা হয় যাকে ভুলে যাওয়া যায়, কিন্তু তুই তো আমার মনের মধ্যেই ছিলি। যতদিন বেঁচে থাকবো এই মন শুধু তোর। জান্নাতের এত বড় একটা লম্বা স্পিচ শুনে আমার মাথা ঘুরছে। এই 1 বছর নিজেকে যতটুকু শক্ত করেছি, জান্নাতের কথাগুলো শোনার পর আগের মতো হয়ে গেলাম। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। এই পানি কষ্টের না, বরং অমূল্য কিছু প্রাপ্তির। আমি পলাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, জান্নাতকে কোনো বাংলা ছবি দেখিয়ে আনছিস? এত ভালো ডায়লগ কেন ছবির? আমার কথা শুনে জান্নাত রেগে সেখান থেকে চলে যেতে লাগলো। আমি জান্নাতের হাত ধরে টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে ফেললাম। তোকে কোথাও হারিয়ে যেতে দিব না, তুই তো আমার স্বপ্নের রাজকুমারী, তুই চলে গেলে আমি বাঁচবো কিভাবে? জান্নাত তখন অশ্রুমাখা নয়নে বলল, তাহলে এত কষ্ট দিলি কেন? এতগুলো বছর আমার উপর যত অত্যাচার করেছিস তার হিসাব নিব না? আমার কথা শুনে জান্নাত আর পলাশ শেষে উঠে। কিছুদিনের মধ্যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যাই। চাকরি পাওয়ার পর জান্নাত বাসার বিয়ের প্রস্তাব নিয়ে যাই। জান্নাতের বাবা মাও আমাকে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে দ্বিমত পোষণ করেননি। পলাশের সাথে লিন্ডার একটা সেটিং করে দিতে পারায় একটা বোঝা নামলো আমার ঘাট থেকে। দোতলা বাসার সানডে নিশিরাতে আমি আর জান্নাত দোলনায় বসে আছি। আমাদের ভাবতেও অবাক লাগছে যে কিছুক্ষণের আগেও আমাদের বিয়ে হয়ে গেছে। জান্নাত আমার কাঁধে তার মাথা রেখে বলল, জানিস রাশেদ, তুই যখন আমাকে ছেড়ে চলে গেছিলি তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমার শরীরের কোনো অংশ মিসিং। তোর কি মনে হয় তোকে ছাড়া আমি এতগুলো মাস খুশিতে ছিলাম? তুই যতটা না দুঃখ পেয়েছিলি তার থেকে বেশি দুঃখ পেয়েছি। জান্নাত তখন আমার কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল, ছাড় না এসব পুরনো কথা, নতুন জীবনে নতুন কথাগুলো ভাব। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার তোর সাথে। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ তোর উপর ডিপেন্ড করে। 1 মিনিট, আমরা এখন স্বামী স্ত্রী, তাহলে আমরা একে অপরকে তুই বলে কোনো সম্বোধন করছি? তাহলে কি বলবো? কেন তুমি বলবি? জান্নাত তখন ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যাঁ আইসে, ছোটবেলা থেকে তুই করে বলে আসছি, আর এখন নাকি তোকে তুমি করে বলতে হবে। যা ভাব, তুমি বলবো না। আমি বিনয় কণ্ঠে বললাম, তুই আবার ঝগড়া করছিস? তো কি করব? ওয়েট, দেখাচ্ছি। এই বলে জান্নাতকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটের আলতো ছোঁয়া দিলাম ভালোবাসার স্পর্শ, একে দিলাম ভালোবাসার চিহ্ন। এভাবেই হ্যাপি এন্ডিং হলো একটা লাভ স্টোরির। যে লাভ স্টোরিতে যেই কোনো স্বার্থ নেই, কোনো নোংরামি নেই, কোনো অহংকার, আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। যে ভালোবাসা থাকবে অনন্তকাল জুড়ে। এই ভালোবাসা কেউ পায় আবার কেউ হারায়, তবে যারা পায় তারা সত্যিকারের ভাগ্যবান। যাই হোক, গল্পের সমাপ্তি তো হয়ে গেল, আর আপনারা এখনো কেন বসে আছেন? আমাদের হ্যাপি এন্ডিং দেখার পর কি হিংসে হচ্ছে? নিজেদের ভাগ্যের উপর সবকিছু ছেড়ে না দিয়ে নিজে থেকেই চেষ্টা করুন, কারণ প্রতিটা ভালোবাসারই একটা এন্ডিং আছে। হোক না স্যাড কিংবা হ্যাপি, এন্ডিং তো আছেই।